আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমার চা নিয়ে যান। ফারাজ অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। তার হাতে 2 কাপ চা। একটু থেমে কিছুটা দ্বিধা নিয়ে ফারাজ বলে। আচ্ছা দেন। পকেট থেকে মানিব্যাগ বের করতে যাবে এমন সময় মেয়েটি বলে। চায়ের বদলে অন্য কিছু চাই। ফারাজের কপালে ভাঁজ পড়ে। কি চাই? মেয়েটি এক কথায় উত্তর দেয়। নাম্বার। ফারাজ হাসে। ও আচ্ছা, ওয়েট। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চিত্রা আর অভ্র ফ্যাল করে তাকিয়ে আছে ফারাজের দিকে। চিত্রার মুখে চাপা রাগ, চোখে জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে। সে নিজে এখানে দাঁড়িয়ে, অথচ তার সামনে স্বামী অন্য মেয়েকে নাম্বার দিচ্ছে। ফারাজ নাম্বারটা দিয়ে মেয়েটার হাতে টাকা গুঁজে দিয়ে বলে। ফারাজ ফাও খায় না, ফাও খেলে পেট খারাপ করে। মেয়েটার মুখ অদ্ভুত রকমের শান্ত, যেন বোঝার চেষ্টা করছে এই কথার অর্থ কী। ফারাজ চলে যাওয়ার আগে মেয়েটি ফারাজের দেওয়া নাম্বারে তার সামনেই কল করে। মুহূর্তে অভ্রর ফোন বেজে ওঠে। অভ্র কল ধরতেই ওপাশ থেকে মেয়েটি হ্যালো বলে। চিত্রার পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ নির্বাক অভ্রর মুখটা কিছুটা শুকিয়ে যায়। কিছু বলার আগে মেয়েটা তার দিকে তাকায়। কিছু বলতে যাবে তার আগেই ফারাজ ঘুরে দাঁড়িয়ে বলে। আরে রাস্তা ছাড়েন খালাম্মা, আমার আগুন সুন্দরী বউটা অপেক্ষা করছে। আর হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ। আশা করবেন না বান্দরি, ওইটার দাম কিন্তু নগদেই পে করেছি। মেয়েটি রেগে বলে। তাই বলে আরেকজনের নাম্বার দিবে তুমি? নম্বর চেয়েছো খালাম্মা, কার নম্বর চাই তাও তো বলনি। তাই আমার মহামারী কুদ্দুসের বাপ ভাইরাস দূর করতে ওর নাম্বারটাই দিলাম। বাই দ্য ওয়ে, মেয়ে তোর আব্বার বয়সী হই, বাপের দিকে নজর দিয়ে তো লজ্জা করে না? আবার তুমি মারাও। গুনগুন করতে করতে ফারাজ মেয়েটিকে পাশ কাটিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রার ঠোঁট কেঁপে ওঠে কিছু বলার জন্য, কিন্তু ফারাজের সেই নির্লিপ্ত ভঙ্গিতে যেন সব কথা আটকে যায় গলায়। অভ্র হতভম্ব, ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। মনে মনে শুধু একটা কথাই ঘুরপাক খায় তার। এই ফরাজ ইলাহি তার প্রাইভেট নাম্বারটা সরকারি টয়লেট বানিয়ে দিল। স্যাহ, বালের জীবন একটা। গাড়ির গায়ে হেলান দিয়ে চিত্রা চায়ের কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই ফারাজ বলে ওঠে। আস্তে, ঠোঁট পুড়ে যাবে তোর, এদিকে দাও, ফুঁ দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। চিত্রা হেসে বলল। আমি নিজেই ফু দিতে পারি, আপনি যদি ফু দিতে গিয়ে জাদু করে ফেলেন। ফারাজ হাসে, চোখে একরকম দম্ভ ভাব। জাদু করতে আমার ফুয়ের দরকারও হয় না, আর মেয়ে পটানোর জন্য শার্টের বোতামও খুলতে হয় না। ফারাজ ইলাহির নাম শুনলেই মেয়েরা প্রেমের সাগরে ডুব মারে। চিত্রা কোনো জবাব দেয় না, কারণ ফারাজ ভুল কিছু বলেনি। একটু আগের ঘটে যাওয়া ঘটনা সে ভুলেনি। ফারাজ ধীরে ধীরে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়। চিত্রা শহরের ব্যস্ততা মুগ্ধ চোখে দেখে, মনে মনে বলে। এই শহর হাসে না, কাঁদেও না, শুধু দেখে কে কাকে হারায়, কে কাকে ঠকায়। কি অদ্ভুত! তার চেয়ে আমাদের কিশোরগঞ্জে কত শান্তি। চায়ের কাপটা ডাস্টবিনে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা মেয়ে সামনে এসে দাঁড়ায়। মলিন মুখে মায়া ভরা চোখে হাত বাড়িয়ে বলে। আপা, দুদিন ধইরা পেটে কিছু চাই নাই, কয়টাই টাকা দেন? চিত্রার বুক কেঁপে ওঠে। মেয়েটার এক চোখ অন্ধ, তবুও সেই চোখে এক অপার কৌতূহল। এই দুনিয়াকে বুঝে নেওয়ার, ভালো কিছু পাওয়ার আশায় জ্বলতে থাকা শিখা। চিত্রার কাছে টাকা নেই। সে ফারাজের দিকে তাকায়। ফারাজ কোনো প্রশ্ন না করে মানিব্যাগ খুলে 5,000 টাকা মেয়েটার হাতে দিয়ে বলে। কিছু খেয়ে নিও, ঠিক আছে? মেয়েটা থমকে যায়। এত টাকা এ জীবনে কখনো ছুঁয়ে দেখেনি এতটা। চোখ থেকে পানি ঝরে পড়ে, তার কণ্ঠে কোনো শব্দ নেই। তবু যেন পৃথিবীর সব ধন্যবাদ লুকিয়ে আছে তার দৃষ্টিতে। সে মনে মনে শুধায়। এই টাকা মায়ের হাতে দিমু, বলমু মাংস আনতে, পোলাও রাঁধতে। শুনছি বড় লোকেরা ওইসব খায়, মজার খাওন। চিত্রা ধীরে হাত রাখে মেয়েটার মাথায়, যেন দুনিয়ার সব আশীর্বাদ ছুঁয়ে যায় তার কপালে। ফারাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চিত্রার দিকে। এই মেয়েটার এত মায়া, পথে শিশুর জন্য এত দরদ। নিজের সন্তান হলে সে কেমন করে ভালোবাসবে? এই প্রশ্নটা কেমন যেন গেঁথে বসে তার হৃদয়ে। ফারাজ ধীরে পেছনে ঘুরে অভ্রের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে। অভ্র মাথা হেট করে বলে। হ্যাঁ, ভালো ছিল। আমাদের চোখগুলো ঠিক ছিল তো? তাহলে একটা চোখ এই মেয়েটার জন্য ব্যবস্থা কর। আর এই মেয়ে এবং তার পরিবারের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তুই তারও বন্দোবস্ত কর। অভ্র নিঃশব্দে মাথা নাড়ে। ফারাজ আর কিছু না বলে ফিরে যায় চিত্রার কাছে। পাশে গিয়ে দাঁড়াতেই আকাশ যেন তার আবেগ ধরে রাখতে না পেরে ঝরে পড়ে। মুষলধারে বৃষ্টি নামে। চারিপাশে ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ খুঁজছে চাহনি, কেউ ছুটছে বাড়ির দিকে। কিন্তু ফারাজের প্রয়োজন একটাই, তা হচ্ছে চিত্রা। চিত্রারও হয়তো তাই। ফারাজ বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাদের শরীর, কিন্তু তারা দাঁড়িয়ে থাকে স্থির। ফারাজের সাদা শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে। চিত্রার চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে, তবুও কোনো অস্বস্তি নেই। বরং সে বৃষ্টির জল ধীরে ধীরে চিত্রার শরীর ছুঁয়ে ভিতর অবধি কোনো অজানা অনুভবকে জাগিয়ে তুলছে। ফারাজের চোখে নেশা, অন্তরে কামুকতা। অভ্র ছাতা হাতে নিয়ে এক পা এগিয়ে এসেও থেমে যায়।
হুম, এমন সময় বিরক্ত করলে অভিশাপ লাগবে। পরে যদি সেই অভিশাপের কারণে বিয়ে না হয়, বাপরে, মহামারী হয়ে বেঁচে আছি সেটাই তো কষ্টকর, আবার মৃত্যু। বৃষ্টির মাঝে ফারাজ চিত্রার হাত ধরে, চিত্রার কণ্ঠে দৃঢ়তা। চলুন বাড়ি ফিরে যাই। ফারাজ চট করে প্রশ্ন করে। ফিরে গেলে কি পাবো? আপনার মন যা চাইছে সেটাই। সত্যি বলছো? মনকে প্রশ্ন করুন, সত্য মিথ্যার হিসেব ওর চেয়ে ভালো কেউ জানে না। চিত্রা চুপ করে যায়। বৃষ্টি ভিজে চুল কাঁপতে থাকা আঙ্গুল। ফারাজ সেই হাতটা আরেকটু শক্ত করে ধরে নিজের দিকে টেনে আনে। চারিপাশে দৃষ্টি যেন থেমে থাকে ঠিক সেই মুহূর্তে। শহরের ব্যস্ততা, যানজট, হর্ন সব থেমে গেছে কেবলই দুজনের চারিপাশে। চিত্রা শ্বাস টেনে বলল। এখানে নয়, গাড়িতে চলুন। ফারাজ চোখ ছোট ছোট করে হেসে বলে। গাড়িতে? সত্যি তো? চিত্রা চোখ ঘুরিয়ে বলে। নাউজুবিল্লাহ, আপনার মাথাটা একেবারে মাসুদ মার্কা। কেমন করে এমন ব্রেনিয়া মানুষদের মাঝে চলাফেরা করেন আপনি, বলেন তো? ফারাজ ভিজে চুলে হাত বুলিয়ে হেসে ওঠে। চলাফেরা করি না তো, প্রাইভেট জেটে উড়ে উড়ে যাই। চিত্রা মুখ ফুলিয়ে কিছু বলার আগেই ফারাজ চিত্রার হাত ধরে ফুটপাতের উপর হাঁটা শুরু করে। তাদের গন্তব্য কোথায় তারা জানে না, শুধু জানে একসঙ্গে ভিজতে হবে, সারাটা জীবন এভাবেই একসঙ্গে হাত ধরে হাঁটতে হবে। ফারাজ চিত্রার পানে চেয়ে গান ধরে গলা উঁচিয়ে। এলাহি মেনশনে গাড়ি ঢুকতেই বৃষ্টি ভেজা চিত্রা নিজেই দরজা খুলে নামলো। গাড়ির শব্দ শুনে আয়েশা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। ভেজা চিত্রাকে দেখে প্রথমে একটু থমকে গেল, পরক্ষণেই মুখটা লাল করে হালকা লজ্জায় পড়ে গেল। তার এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় পেছন থেকে অভ্র হেসে ফিসফিস করে বলল। গোয়ালি কালামাইন ঠিক করো। তারপর চিত্রার দিকে তাকিয়ে গম্ভীর গলায় চোখ করল। ভাবি আপনি ততক্ষণে কাজগুলো শেষ করে ফেলুন। চিত্রা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে গেল। চিত্রা চলে যেতে আয়েশা এগিয়ে এসে ভ্রুকুচকে অভ্রর দিকে তাকিয়ে বলল। তোর মাইন্ড কালা, তোর মন কালা, আর সালা তোর পেছনও কালা। খুলে দেখিয়েছিলাম নাকি? দেখ, ওইসব দেখা লাগে না, এমনিতেই আন্দাজ করে ফেলি। খুব অভিজ্ঞতা আছে দেখছি। অভিজ্ঞ আপা তো বেটা মানুষের পাশার কালার আন্দাজে উপকারিতা কি, মানে এসব করে কামান কি? দেখ, লাগতে আসিস না। চেয়ে দেখ গোয়ালিকে কার সীমানায় এসেছে। আরে থাম বোন, ঝগড়ার মুডে নাই। অভ্র বিরক্ত মুখে জবাব দেয়। কি হয়েছে বক্করালি? আয়েশা ঠোঁট বাঁকায়। অভ্র রাগে মুখ ফুলিয়ে বলে। আজাইরা পাগল দাদির মেন্টাল নাতনি। আয়েশা এবার আর কথা না বাড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ঠিক সেই সময় আকাশ ফেরে এক বিকট শব্দে বিজলি চমকালো। আতঙ্কে আয়েশা পেছনে ফিরে অভ্রর দিকে দৌড় দেয়। ততক্ষণে অভ্র সামনে থেকে সরে যায়। আয়েশা তাল ঠিক না থাকায় সে অভ্রর গায়ে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। চিৎকার করে উঠে সিমেন্ট ঢালাই করা পার্কিং লটে পড়লে তো গন্ডারের চামড়াও ছিলে যায়। আয়েশা তো সামান্য একটা মেয়ে, হাঁটু ছিলে বেরিয়ে এসেছে রক্ত, বাম পাটাও মোচড় খেয়েছে। অভ্র প্রথমে পাত্তাই দেয় না, যাওয়ার জন্য ঘুরে পা বাড়ায়, কিন্তু এক মুহূর্তেই থমকে দাঁড়ায়। পেছনে ফিরে আয়েশার সামনে এসে দাঁড়ায় সে, হাতে থাকা ছাতাটি ফেলে দেয় একপাশে। তারপর নিজের ব্লেজারটা খুলে আয়েশার গায়ে জড়িয়ে দেয়। এক মুহূর্ত থেমে কোনো কথা না বলে ঝট করে আয়েশাকে পাজা কোলে তুলে নেয়। আরে! আয়েশা অবাক হয়ে কিছু বলতে চায়। একদম চুপ। অভ্রর আগুনের মতো উত্তপ্ত গলায় মুহূর্তে আয়েশা থমকে যায়। অভ্রর মুখটা বদলে গিয়েছে, এমন রূপে আগে তো কখনো অভ্রকে দেখেনি সে। আয়েশা মনে মনে নিজেকে প্রশ্ন করে। আচ্ছা, অব্রতাকে এখন কোথাও নিয়ে যাবে? আশিকি মুভির মতো রুমে নিয়ে গিয়ে ছিনিমিনি খেলবে না তো? হাই আল্লাহ, মিস হেল্প। ঘড়ির কাঁটা তখন 11টার দোরগোড়ায়। ফারাজ সবে মাত্রই বাড়িতে ঢুকেছে। দরজার চৌকাঠ পেরোতে একটু থমকে দাঁড়ায়। বাড়িতে ঘোর অন্ধকার, কারেন্ট নেই, আইপিএসটা সেটাই বা বন্ধ কেন। বাড়ি নিস্তব্ধ, নিঃসঙ্গ। ফারাজ একাই ফিরেছে, বজ্র এখনো বাইরে, ফিরতে একটু দেরি হবে। মনটা খচখচ করে ওঠে ফারাজের। আজ রাতে চিত্রার সঙ্গে তার একটু নিরালায় ব্যতিক্রমভাবে কাটানোর পরিকল্পনা ছিল, কিন্তু বউটাকে মাঝপথে একা রেখে বেরোতে হলো। যদি না সামাদের ছেলে এত ঝামেলা পাকাতো। শালা, যার বাপকে ফারাজ নিজের হাতে ডোনেশন দিয়েছে, তার ছেলের এত তেল মানায় না। শালার মাথায় চর্বি জমেছিল, এখন তো সেই চর্বি গুলিয়ে শালাকে ফারাজ পানিতে খাইয়েছে। আসলে বেটা জানে না বাপেরও যে বাপ আছে। ফারাজ মনে মনে গজগজ করে। বেটার তেল নিংড়ে ফেয়ার ক্রিম বানিয়ে নিজের গায়ে মেখে দিয়ে ছেড়ে দেব। ফারাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে হল রুমে আসে। অন্ধকার ঘরটাও আজ অভিমানী হয়ে আছে। থাত। নিজেকে ধমক দেয় ফারাজ।
আজকের রাতটা এমন হওয়ার কথা ছিল না। পরিকল্পনা ছিল চিত্রাকে আধার রাতে জ্যোৎস্না দেখাবে, তার চোখে চোখ রেখে কিছু না বলা কথা বলবে, অথচ এখন কিছু করার আগে খুন করে হাত রক্ত করে এসেছে সে। আচ্ছা, চিত্রা কি কলিজা ভুনা করতে পারে? সে কি কখনো জানবে তার স্বামীর খুন করলে কলিজা ভুনা খেতে ইচ্ছা করে? ফারাজ থেমে যায়, অন্ধকারে চারিপাশে একবার নজর বুলিয়ে নেয়। নিস্তব্ধতা এত ভারী যে মনে হচ্ছে বাড়িটার ভেতর শ্বাস নেওয়ার জন্য অনুমতি প্রয়োজন। কিছু একটা গোলমাল তো আছেই নিঃসন্দেহে। অভ্র কোথায়? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। অভ্রকে কল দেয়, লাইন যাচ্ছে কিন্তু কল ধরছে না। আর এক মুহূর্ত দেরি না করে ফারাজ সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় দোতলায়। দোতলা থেকে রবীন্দ্রসঙ্গীতের শব্দ পাচ্ছে ফারাজ, কিন্তু আদৌ কি ওটা রবীন্দ্রসঙ্গীত? বাইরে এখনো ঝরছে বৃষ্টি, জানালার কাছে অশরীরীর মতো আছড়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল। ফারাজ কিছুই স্পষ্ট শুনতে পাচ্ছে না। ঠিক তখনই চিত্রার মুখ মনে পড়ে যায়। চিত্রা তো অন্ধকার, ভয় পায়। তাহলে এখন কোথায় সে? হঠাৎ উদ্বেগে তাড়িত হয়ে রুমে ঢুকে সে। ফ্ল্যাশ লাইটের সাহায্যে পুরো রুমে চোখ বোলায়, চিত্রাকে ডাক দেয়, সারা শব্দ নেই। সে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই পিঠে ঠেকে যায় একটা ঠান্ডা সুচালো কিছু, চাকুর মতো। সেই সূক্ষ্ম চাকুর শান পিঠ বেয়ে ধীরে ধীরে নেমে আসে কোমরের দিকে। ফারাজের সঙ্গে খেলা, ফারাজের হাসি আসে চোখের পলকে। সে পেছনের হাতটা চেপে ধরে ফেলে, নিখুঁত কৌশলে চাকুটি কেড়ে নেয় নিজের আয়ত্তে। তারপর ক্ষিপ্রতায় সে অজ্ঞাতকে ঘুরিয়ে এনে গলায় ঠেকিয়ে দেয় চাকুর শান। ঘাড়ে ঠোঁট ছুঁই ছুঁই করে ফারাজের কণ্ঠ, গা কাঁপানো ঠান্ডা স্বরে ফিসফিস করে বলে, আগুন সুন্দরী রক্তের খেলায় যেহেতু নেমে গিয়েছো, তাহলে খেলাটা তোমার রক্ত দিয়েই শুরু করি। ধ্যাত, আপনি আমাকে চিনলেন কি করে? চিত্রা খানিক ভান করে বলল। ফারাজ হেসে উঠে। ফারাজ হেসে বলল, এই বউ, তোকে চিনবো না তো পাশের বাড়ির ভাবিকে চিনবো? কি জানি, এমনভাবে বললেন রক্তের খেলা দেখাবেন, তাহলে দেখি, দেখান, জলদি দেখান। তুমি বউ বিছানায় এসো, শুধু খেলা নয় সবই দেখাবো, সঙ্গে খেলবো। চিত্রার চোখে একটু ভয়, একটু কৌতূহল। ঠিক তখনই ফারাজ চিত্রার হাত ছাড়িয়ে নিচে মেঝেতে পড়ে যাওয়া ফোন খুঁজে। অন্ধকার ঘরে ফোনটা উল্টে পড়েছিল বলে আলো ছড়ায়নি, ফলে ঘরটা যেন এক অজানা রহস্যে ঢেকেছিল। অবশেষে ফোন হাতে নিয়ে আলোর উৎসের দিকে তাকাতেই চমকে উঠল। একখানা প্লাস্টিকের ছুরি, যার ডগায় টেপে পেঁচানো কাঁটা চামচ। বাবু, এত কড়া মাল দিয়ে আমাকে চাঁদের বুড়ির সাথে ডেটে পাঠানোর ফোন দিয়ে এটেছো? ফারাজের গলায় রসিকতা। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ছি, এসব কি বলছেন আপনি? আমি তো স্রেফ একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আপনি ভয় পাননি কেন? তা বলে এমন অন্ধকারে এসব করতে হবে? তোমারই না বরাবরই অন্ধকারে ভয় লাগে? চিত্রা হেসে তার মুঠো থেকে একটা ছোট লাইটার বের করলো, সামনে তুলে ধরে বলল, প্রোটেকশন তো ছিল, এটা থাকতে ভয় কিসের? ফারাজ কপট দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এসব থাকলে কিসের চিন্তা? তবে বউ, আর এমন ভাবে ভয় দেখিও না। এমনিতেই ভয় পেয়ে কিডনি পেছন থেকে সামনে চলে। এসব মারামারি কাটাকাটি আমার একেবারেই অপছন্দ। আমি নিষ্পাপ নিরীহ একটা মানুষ। চিত্রা চোখ টিপে বলল, তেমন ভয় তো দেখালাম না মনে হয়। তুমি তো দেখবেও না, অন্ধকারে কিছু দেখা যায়? এই বউয়ের ঘরের বউ, দয়া করে আর এসব ছুং চাং বুং ভাং আমার উপর ট্রাই করবে না। তাহলে আপনি নিজে রক্তের খেলায় কথা বলেন কেন? তোমাকে ভয় দেখানোর জন্যই তো। ভয় পেয়েছিলে? চিত্রার চোখ একটু নরম হলো। সে মাথা নেড়ে বলল, পেয়েছিলাম। কতটুকু? ফারাজ জানতে চায়। চিত্রা ধীরস্বরে বলল, আপনি আমায় যতটা ভালোবাসেন ঠিক ততটাই। ফারাজ একটু থেমে চোখ মেলে তাকিয়ে বলল, হায় খোদা, তাহলে তো তুমি ভীষণ ভয় পেয়েছো। এসো বউ, বুকে এসো, ফু দিয়ে ভয় উড়িয়ে দেই। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলল। চিত্রা অনুতপ্ত। তার অমন ভালো স্বামীটার সঙ্গে এসব করা ঠিক হয়নি। ফারাজ খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎ বাঁধন হালকা করে চিত্রাকে বলে, শালার কারেন্টের আব্বা মরল নাকি? এই ফালতুর কি হয়েছে? আর জেনারেটর আইপিএস দুটোই এই বাড়িতে আছে, ওই ফালতুগুলোই বা কি হলো? আয়েশা কই? অভ্র কই? বাড়ির সব জলহস্তিগুলো কই? আপনার নানির। পুরো কথা শেষ করার আগেই ফারাজ চিত্রার ঠোঁটে ঠোঁট চুইয়ে তাকে পুরোদমে থামিয়ে দেয়। নিশ্চল পড়ে আছে মিতালি, লঞ্চের ইঞ্জিন ঘরের এক কোণে, যেখানে আলো পৌঁছায় না। মানবতা দীর্ঘদিন পা রাখেনি। শরীর তার নিজস্বতা হারিয়েছে। ব্যথা এখন আর কেবল অনুভব নয়, একটা স্থায়ী সঙ্গী হয়ে গেছে। গোনা যায় না কতবার, কতভাবে, কতজনের হাতে এসে ছিন্ন ভিন্ন হয়েছে কাল রাত থেকে আজ পর্যন্ত। প্রত্যেকটি মুহূর্তই যেন এক একটা মৃত্যুর স্বাদ। ব্লেডের ক্ষতগুলো এখনো রক্তাক্ত। ক্ষত শুকাতে না শুকাতেই তাতে ছুরির মতো নতুন আঘাত এসে বসে। যন্ত্রণা এতটাই প্রবল যে আর্তনাদও ক্লান্ত।
চিৎকারেরও আর জোর নেই মিতালির গলায়। তার দেহ এখন কেবল যন্ত্রণার ক্যানভাস, যেখানে প্রতিটা দাগ এক একটা নির্লজ্জ গল্প বলে। তবু ইচ্ছে হয় শেষ হোক সব। নদীর গো গো শব্দ শুনে মনে হয় যদি এক লাফে সব শেষ করা যেত, যদি এই ক্লেদাক্ত দেহটা ডুবে গিয়ে হারিয়ে যেত সেই গভীর জলের অন্ধকারে। কিন্তু বাস্তব এক নিষ্ঠুর কারাগার, হাত পা শক্ত করে বাঁধা। আত্মহত্যার সামান্য উপায়টুকুও নেই। মৃত্যু পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে। সে জানে ওরা আবার আসবে, আবার দখল নেবে তার শরীর, ভাঙবে তার আত্মা, কাচের মতো চূর্ণ করবে প্রতিবার বারবার। শেষে না হওয়া যন্ত্রণার চক্রে বন্দি এক অসহায় অস্তিত্ব সে। নাম তার মিতালি। ভাবনার সুতো ছিঁড়তে না ছিঁড়তে ভেসে এলো ভারী জুতার শব্দ, একটা দুইটা তারপর আরও। মিতালির নিথর দেহ কেঁপে ওঠে, অসহায় শরীরটার প্রতিটা রক্তকণা আতঙ্কে ঝাঁকুনি খায়। পেছন দিকে গা হিচড়ে সরতে চায় সে, কিন্তু বাধা পড়া অঙ্গ প্রত্যঙ্গ কেবল অসহায় প্রতিরোধ করে উদ্ধার নয়। ইঞ্জিন ঘরে স্যাঁতস্যাঁতে বাতাস চিরে 5-6 জন পুরুষ ঢুকে পড়ে। তাদের মধ্যে দুজন নিঃশব্দে সামনে একটা চেয়ার রেখে দেয়, ঠিক মিতালির মুখোমুখি। সেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে এক পুরুষ। মিতালির চোখ মুহূর্তেই চিনে ফেলে তাকে। তার শরীরের পৈশাচিক ইতিহাসে পুরুষও একটি রক্তাক্ত অধ্যায়। আকবর কিছুটা পেছনে দাঁড়ায়, হাত দুটো পেছনে রাখা, নামমাত্র ভদ্রতার ভঙ্গিমা। তৎক্ষণাৎ সামনে বসা লোকটি বজ্রগর্জনে বলে ওঠে, গোলামের পুত, আমার মাথার পেছনে দাঁড়ায়া না থাকা যা, আর একটা চেয়ার দে, আমার ভাই জোহান বসবো। আকবর তড়াক করে সরে যায়। অল্প সময়ের মধ্যে সে এনে দেয় আরেকটি চেয়ার। সেখানে এসে বসে জোহান, নিঃশব্দে নিস্পৃহ ভঙ্গিতে। রাজন এবার গাঢ় দৃষ্টিতে মিতালির দিকে তাকায়। তার চাহনিতে জ্বলে ওঠে দম্ভ আর এক ধরনের বিকৃত তৃপ্তি। সে তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপচাপ, যেমনভাবে শিকারীরা পরখ করে আহত জন্তুকে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে উঠল, ভাই, আপনি খালি বলেন, আমরা নটিরে জলে বাসায় দিমু। রাজন মাথা নাড়ল ধীরে, ঠান্ডা কণ্ঠে বলল, সব কিছুর একটা সময় আছে। এই মাইয়া খোকনরে মারছে, ফারাজের আগুন সুন্দরীর চাঁদর হইছে। আমি ওরে এমনি এমনি সাইডা দিমু না, ওরে বাঁচাইয়া রাখ। চিত্রারে দেখাইতে হইব মাইয়া মানুষ যদি মুখ উঁচায় তার পরিণতি কী হয়। যেদিন চিত্রা ফিরব সেদিনই মাইয়ার লাশ ফেলবে ওর সামনে, নাটক সাজায়া। তার আগে যদি এই মাইয়া মরে তাইলে তোগরেও ওর লগে মেঘনায় ভাসামো। সবাই থম মেরে যায়, এমনকি বাতাসও বুঝি থেমে শোনে রাজনের কথা। তখনই জোহান ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, চিত্রাকে দেখানো দরকার কেন? ওর তো এসবের সাথে কোনো সম্পর্কই নেই। রাজনের চোখ দুটো অন্ধকারে চকচক করে ওঠে, গলায় বিষ মেশানো শব্দে সে বলে, আজ নাই, কাল থাকবো না। চিত্রা জানে খোকন আমার লোক। কাল যদি ওর কানে কাহিনী যায়, সন্দেহ আমার উপরই পড়বে। আর তাছাড়া ফারাজ ওরে বিয়া করছে কেন? ওই তালুকদার বাড়ির রক্ত বইতেছে ওর শরীরে, এত পিরিত মারাইতেছে কেন? জোহান এবার একটু এগিয়ে বসে, স্বর ও গভীর হয়ে আসে, ওই চিত্রারে আমি চাই ভাই, যে কোনো মূল্যে। রাজন এবার হাসে, একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কেউ যেমন সুখ পায় তেমন তৃপ্ত হাসি। একটা মায়ার লাইগা ফারাজের বিপক্ষে যাইবি তুই? জোহান ঠান্ডা গলায় বলে, শুধু ফারাজ না, দরকার হলে পুরো দুনিয়ার বিপক্ষে যাবো। ঘরটা নিস্তব্ধ হয়ে আসে, বাতাস ঘন হয়ে নামে বুকের উপর। নদীর কলকল ধ্বনিও এ ঘরে ঢুকতে সাহস পায় না। দৃষ্টি এক হয়ে আটকে থাকে মাটিতে পড়ে থাকা মিতালির দিকে। একটা রক্তাক্ত দেহ নিঃশ্বাস আর যন্ত্রণার মাঝখানে দোল খাচ্ছে, অথচ কোনো শব্দ নেই তার। আকবর চেয়ে থাকে, চোখে নিঃশব্দ ভয়। একটা শুষ্ক ঢোক গিলে নেয় সে। চিত্রার সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু চিত্রা নামটা শুনলে তার মাথায় বাজে একটা ঘণ্টাধ্বনি। মূল কারণ ফারাজ এলাহি। চিত্রা মানেই এখন ফারাজ, আর ফারাজ এলাহি মানেই অনিবার্য ধ্বংস। ভেবে পায় না আকবর বিষয়টা এত জটিল হয়ে উঠল কিভাবে। কাহিনী তো সরল ছিল, মিতালিকে মেরে ফেললেই তো হতো, মুখ বন্ধ, ঝামেলা শেষ। কিন্তু রাজন ভাই প্রতিশোধের নামে রক্ত খেলা শুরু করলো, আর মিতালি এখনো কিছু বলেনি। সে কণ্ঠস্বর নেই, ভাষা নেই, কেউ তাকে শোনার সুযোগই দেয়নি। তবু আকবর জানে, সত্য যত চেপে রাখা হোক, এভাবে বাঁচিয়ে রাখলে সেটা একদিন মুখ ফুটে বেরোবে। তখন যে আগুন জ্বলবে তাতে কেবল রাজনের পরিকল্পনায় নয়, আকবর নিজেও ছাই হয়ে যাবে। কারণ সে জানে খোকনকে সেই রাতে মিতালি মারেনি, বরং সে নিজেই খোকনকে খতম করে, ঠান্ডা মাথা, একেবারে নিজের জায়গা দখলের জন্যে। রাজনের বিশ্বাসটাকে সে ব্যবহার করেছে, খেলার নামে মূল চাল সে নিজেই দিয়েছে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকে, বাইরে থেকে দেখতে শান্ত, অথচ ভিতরে ভেঙে পড়া আতঙ্কের একটা পাথর বুকের উপর চেপে বসে আছে। মনে মনে একটা কথায় ঘুরপাক খায়, যদি রাজন জানতে পারে, যদি মিতালি বলে ফেলে, যদি ফারাজ এলাহি চিত্রাকে জড়ালে নিজেও এসবে প্রবেশ করে। সে জানে যদি ফারাজ ঢোকে অন্ধকারে, তবে মৃত্যুর প্রথম ডাকটা তার দিকেই যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আবার ঢোক গিলে কপাল বেয়ে ঘাম নেমে আসে জুলফি ঘেঁষে। চোখে কিছু পড়ে না, কানেও যেন কিছু আসে না। এখন তার দৃষ্টি, চিন্তা সবটাই ঘিরে আছে একটি নামকে নিয়ে, ফারাজ এলাহি। ফারাজের গায়ে এখন শুভ্র একখানা মসৃণ স্নিগ্ধ পাঞ্জাবি। শেষ কবে
পাঞ্জাবি পরেছিল সে স্পষ্ট মনে পড়ে না, হয়তো বহু বছর আগে কোনো উৎসবে অথবা কোনো স্মৃতিমাখা বিকেলে। আজ সে আবার পড়েছে কার জন্যে? চিত্রাঙ্গনার জন্যে। তার বুক পাজরের হাট থেকে সৃষ্টি অর্ধাঙ্গিনীর জন্যে। এতটা ভালোবাসে ফারাজ তাকে। আজকাল ধ্যান বলতেও বউ ছাড়া মাথায় কিছু আসে না। স্নান শেষে বিছানায় পায়জামা পাঞ্জাবি রাখাই ছিল, নিপুণভাবে গুছানো। কে রেখেছে? চিত্রা নিশ্চয়ই, কিন্তু ঘরে তার দেখা নেই। দরজা বন্ধ, জানালার পর্দা অল্প হেলে আছে, মেঘলা বাতাস ঢুকছে ভেতরে। সেই হাওয়া মোমবাতি শিখা কাঁপছে ক্ষীণভাবে। আলো যেন আর আলো নয়, একটা গোটা মায়ার আবরণ। ঘর সাজানো এত নিখুঁত, এত নরম ছোঁয়ায়, যেন এ বাস্তব নয়, স্বপ্নের নিভৃত গহ্বরে প্রবেশ করেছে সে। বিছানায় গোলাপ চাপা রঙের চাদর, চারিপাশে ছড়ানো সুবাসিত ধূপ, মেঝেতে ছড়িয়ে কিছু পাপড়ি, আর সেই ক্ষীণ আলোর ভেতরে একটা স্বপ্নময় নীরবতা। তবু ফারাজ কোনো ব্যাখ্যা খোঁজে না। তার স্বভাবেই অনুপস্থিত কৌতূহল, সে শুধু অনুভব করে। পাঞ্জাবিটা গায়ে চড়াতে চড়াতে তার দীর্ঘ চওড়া বুক আরও স্পষ্ট হয়ে ওঠে, ঠিক যেন কোনো পৌরাণিক চরিত্র বাস্তবে রূপ নিয়েছে। পেশিগুলো এতটা ছাটা আর সুনির্মিত যে মনে হয় প্রকৃতি নিজে হাতে তাকে গড়েছে এক অনবদ্য ধৈর্যে। তার চোয়াল দৃঢ়, কণ্ঠদেশ গভীর ও পুরুষালী, চোখ দুটো ধূসরতায় ভরা, অথচ অদ্ভুত একটি চুম্বকীয় টানে আটকে আছে দৃষ্টি। ফারাজ নড়লে মনে হয় ছায়াও তার অনুগত নড়ে ওঠে। সে আয়নার সামনে দাঁড়ায়। আয়নাটি সাধারণ, সেই একঘেয়ে আয়না, কিন্তু আজ সেই আয়নার মধ্যেও নতুন প্রাণ এসেছে। ফারাজের প্রতিফলিত অবয়ব এতটাই নির্মল, এতটাই অনবদ্য, স্বয়ং আয়নাও তাকে দেখে নিজের ধুলো মলিনতা ভুলে গেছে। নুপুরের ক্ষীণ তীক্ষ্ণ শব্দে ফারাজ হঠাৎই পেছন ফিরে তাকায়। ঘরে নিভু নিভু মোমের আলোয় এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে যায়। মেরুন রঙের জর্জেট শাড়িতে মোড়া চিত্রা যেন একটি অগ্নিকন্যা। শাড়ির পাতলা কাপড় তার শরীরের উপর মেখে আছে শিশিরের মতো। ভেতরের প্রতিটা রেখা, প্রতিটা ভাঁজ আলোর সঙ্গে প্রতিযোগিতায় মেতেছে। কোমরের ঠিক নিচে শাড়ির ভাঁজটা এতটাই নিখুঁতভাবে বসে আছে যে ফারাজের চোখ সেখানে আটকে যায় অসহায়ভাবে। চিত্রার কটিদেশ ফর্সা কোমল, অথচ জাদুকরী একটা উষ্ণতা ছড়ায় চারিপাশে। মোমের আলো সেই স্থানে পড়তেই অনির্বচনীয় জ্যোতি ফুটে ওঠে। সে এগিয়ে আসে ধীরে, হাতে একখানা মোম, যার শিখা দুলছে হাওয়ায় দোলায়। চিত্রা বারান্দার টাই গ্লাস খুলে দেয়, আর ঠিক সেই মুহূর্তে একটা দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ে ঘরের মধ্যে। সেই বাতাস তীক্ষ্ণ কোনো অস্ত্র, চিত্রার শরীরের বাগভেদ করে বয়ে যায়। তার খোলা চুল, শাড়ির আঁচল আর হাতের মোম, সব কিছুই বাতাসে দুলে ওঠে এক অমোঘ ছন্দে। হুট করে মোম নিভে যায়, অথচ আলো যেন নিভে না। চিত্রার শরীর থেকে যেন জ্বলে ওঠে এক অনন্য একটা দীপ্তি। ফারাজ তাকিয়ে থাকে, নিঃশব্দ নিস্পন্দ। তার চোখে প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই, আছে কেবল মোহ, একটা চিরচেনা তৃষ্ণা। এই আগুন সুন্দরী রূপে মজে গেছে সে, মোহগ্রস্ত নয়, বন্দী। চিত্রা ধীর পায়ে এগিয়ে আসে, মোমবাতির আবছা আলোয় তার ছায়া জমাট বাঁধা অনুভব। ফারাজ তার চেয়ে অনেক দীর্ঘ লম্বা, চিত্রার উচ্চতা তার বুক অবধি। সে একটানা তাকিয়ে থাকে। এমন পুরুষের চোখে চোখ রাখলে হৃদয়ের ঝড় নিশ্চিত। আজ প্রথমবারের মতো সে নিজের স্বামীকে এমন শুভ্র নির্মল পাঞ্জাবিতে দেখছে। লোকটা কতখানি আকর্ষণীয়। ফারাজ চিত্রার উপস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারে না, চোখ স্থির হতে চায় না। চোখ একবার মেরুন শাড়ির মোহময় রেখায় ছুটে বেড়ায়, তো আবার রক্তিম ওষ্ঠের রহস্যে ডুবে যায়। হঠাৎ সে চিত্রাকে নিজের দিকে টেনে নেয়। তার শিরাগুলো ফুটে থাকা হাত চিত্রার কোমর বেয়ে নেমে আসে নিঃশব্দে। চিত্রা ফারাজকে ছুতে পায়ের ভরসা হারিয়ে ফেলে, কিন্তু সে পৌঁছাতে পারে না। ফারাজ তখন ডান হাত দিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে নেয়, এক লহমায় তুলে আনে নিজের হৃদয়ে সমান উচ্চতায়। চিত্রা তার পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরে। আর কোনো শব্দের প্রয়োজন পড়ে না, সেই নিঃশব্দে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সমস্ত আবেগ, আকাঙ্ক্ষার ভালোবাসা ওই এক চুম্বনে ঢেলে দেয়। চিত্রার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে ফারাজকে থামানোর চেষ্টা করে, গালে হাত রেখে আবছা আলোয় আকুতি ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে, কলঙ্ক কেন? কতকাল কলঙ্ক হয়ে তোমাতে মিশে থাকতে পারবো? আমৃত্যু। নারী মরলেও কলঙ্ক তার পিছু ছাড়ে না। আমি মরলেও আপনি আমার কলঙ্ক হয়ে আমার মধ্যিখানেই বেঁচে থাকবেন। ফারাজ চুপ হয়ে রয়। চিত্রা আবারও বলে ওঠে, ফারাজ, কণ্ঠে অনুনয়। হুম। নেশালো কণ্ঠে জবাব দেয় ফারাজ, একটা জিনিস দেখানো বাকি। আরো এই রূপ দেখিয়ে কতবার যে ভেতরে ভেতরে মরেছ, তাতে তৃপ্তি মেটেনি। কি যে বলেন, আপনি আমার বেঁচে থাকার কারণ। আপনাকে মারলে আমি বাঁচবো কেমন করে? সময় থমকে দাঁড়ায়। ফারাজের চোখে ছায়া নেমে আসে, বাঁধন আলগা হয়, দেহ নরম হয়। চিত্রা ধীরে তার হাত ধরে।
তাকে টেনে নিয়ে আসে বিছানায়। একান্তে নীরবতার মোড়কে আবৃত আশ্রয়ে। বাইরে ধমক দিয়ে উঠেছে বাতাস, জানালার পর্দা দুলে উঠছে, যেন সাক্ষী দিচ্ছে এই প্রহরের এক অদ্ভুত সুন্দর মুহূর্ত, যেখানে পাপ আর প্রেম একে অপরের মুখোমুখি। আকাশ এবার কাঁদবে ঠিকই, তবে যন্ত্রণার জন্য নয়। এই কান্না হবে প্রণয়ের জলে ভেসে যাওয়া দুই বিপরীত সত্তার মিলনের জন্য। চিত্রা নিভু নিভু মোমের আলোয় টেবিলের উপরে রাখা রেড ভেলভেট কেকটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে ফারাজের দিকে। হাওয়ায় দুলতে থাকা তার চুল, চোখে গভীর মায়া। ফারাজ স্তব্ধ চোখে চেয়ে থাকে তার দিকে। টেবিলের পাশটায় বসে চিত্রা চুপিসারে বলে ওঠে, আজ আমাদের বিয়ের 1 মাস, ভুলে গেলেন সোনাবর? এই সোনাবর ডাকটা ফারাজের অন্তর জুড়ে অনুরণ তুলে। সে থমকে যায়। কিছু বলার আগে চিত্রা ছুরি দিয়ে কেক কেটে এক টুকরো ফারাজের মুখে তুলে দেয়। ফারাজও তার জন্য তুলে নেয় আরেক টুকরো। কিন্তু চিত্রা আচমকা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁটে চেপে ধরে এক আকুল চুমু। চারিপাশে ছড়িয়ে আছে অগণিত লাল গোলাপ। মেঝেতে বিছানায় হাওয়ায় ওরা উঠছে ভালোবাসার প্রতীক হয়ে। সাদা বিছানার চাদরে গোলাপের পাপড়িগুলো রক্তলাল দেখাচ্ছে। ফারাজ আলতো করে চিত্রার মুখ থেকে চুল সরিয়ে দেয়, তার চুলে মুখ ডুবিয়ে দেয়। মাদকতায় পূর্ণ হয়ে পড়ে তার সত্তা। বাইরে শুরু হয়েছে বৃষ্টি। জানালায় জলের ছিটে ফোঁটা থামতে চায় না, কিন্তু ঘরের এই দুই মানুষের মন আজ নিঃসীম এক জগতে প্রবেশ করেছে। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে তাকে ধীরে ধীরে শুইয়ে দেয় বিছানায়। হঠাৎ দমকা হাওয়া এসে ঘরের সব মোমবাতি নিভিয়ে দেয়। ঘর ছেয়ে যায় কালো এক রহস্যে। চিত্রা আজ ভয় পায় না, না অন্ধকারে না মেঘের গর্জনে। এই রাত ভালোবাসার রাত। শরীরের বাঁধন ছিঁড়ে আত্মা আজ একে অপরের দিকে ছুটে চলেছে। ফারাজ ঝুঁকে পড়ে তার উপরে। চিত্রা দুহাত বাড়িয়ে দেয়, তাকে বুকে টেনে নেয় অনির্বচনীয় আকর্ষণে। গলা দিয়ে ভেসে আসে গান। এই হৃদয়ে জ্বলছে এক জাদুর মোমবাতি, তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাত্রি। শব্দগুলো ঘরের বাতাসে গলে যায়। চিত্রার দেহ কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়। আগুন আর জলের মতো তারা মিশে যেতে থাকে একে অপরের মাঝে। ফারাজের আকাঙ্ক্ষা ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে। চিত্রার নখের আঁচড়ে তার পিঠ জর্জরিত, রক্তিম ক্ষত সৃষ্টি করে, কিন্তু সেই ব্যথায়ও আনন্দ আছে। এক রক্তিম মুক্তি, তৃষ্ণা মেটানোর উন্মাদনা জড়িয়ে আছে। ফারাজ থেমে যায় না, থামে না চিত্রা। তারা হারিয়ে যায় অন্ধকার এক যুদ্ধে, যেখানে ভালোবাসা, কামনা আর মোহ মিশে গিয়ে সৃষ্টি করছে এক নতুন যুদ্ধক্ষেত্র। সময় থেমে যায়, শুধু নিঃশ্বাস আর হৃদয়ের ধুকপুক শব্দে ঘরটা গুঞ্জরিত হয়ে থাকে। চিত্রা ফারাজের গালে হাত বুলিয়ে কোমল গলায় বলে, আজকের রাত আপনার আমার, বলুন কি চাই আপনার? ফারাজ মৃদু হাসে। অন্ধকারে সেই হাসির ব্যঞ্জনা ধরা পড়ে না সহজে। হয়তো তাতে ভালোবাসা নয়তো নিছক প্রলয়ে মিশে আছে। সে চিত্রার ঠোঁটে ঠোঁট রাখে, কানের কাছে মুখ এনে ধীরে ধীরে হিসিয়ে বলে, সময় গড়ায়, বাড়তে থাকে ঝড়ের বেগ। সঙ্গে দেনা পাওনার গল্পগুলো উত্তাল মৃত্তিকায় হারিয়ে যায়। অভ্র ভেজা শার্টটা খুলে নির্বিকার ভঙ্গিতে বাস্কেটের দিকে ছুঁড়ে ফেলে। হাতের কাছে কোনো চার্জার লাইট না পেয়ে ফোনের ফ্ল্যাশ লাইটই চালু করেছে সে। ওয়াশরুমে ঢুকে প্যান্ট বদলে ট্রাউজার পরে ফিরে আসে অভ্র। বিছানার কিনারে আয়েশা কুকুরে শুয়ে আছে। আতঙ্ক আর অস্পষ্ট ক্লান্তিতে মিশে থাকা এক অবিন্যস্ত নীরবতা তার চারিপাশে। অভ্র কঠিন স্পষ্ট স্বরে তাকে বলেছে এখানে শুয়ে থাকতে। তার স্বর যেন আপত্তি কিংবা প্রশ্নের জন্য কোনো অবকাশ রাখে না। পাশে এসে বসে অভ্র, উদাম শরীর নিয়ে। ভেজা চুল কপালের উপর এলিয়ে আছে, সেখান থেকে টুকটুক করে পানি ঝরে পড়ছে। লোমশ ফর্সা, বুক উন্মুক্ত, পেশিগুলো নিখুঁতভাবে আঁকা কোনো কাঠামোর মতো। চওড়া কাঁধ, দৃঢ় গড়ন। অভ্র তাকিয়ে থাকে আয়েশার দিকে, নিস্তব্ধ অনড়ভাবে। আয়েশা তাকিয়ে আছে খোলা জানালার বাইরে। সে এখনো বুঝে উঠতে পারছে না এতক্ষণ যাবৎ কেন সেই পুরুষের ঘরে, তার বিছানায় কি করছে, কি অস্বস্তিকর, কি লজ্জা। তাকাতেও পারছে না আয়েশা। একবার জেদ করে উঠতে চায়, চেষ্টা করে ব্যর্থ হয়। পায়ে প্রচণ্ড ব্যথা। মাথায় আসে অভ্রকে বলতে পারে কিনা তাকে কোলে করে তার নিজের রুমে পৌঁছে দিতে, কিন্তু কথাটা ঠোঁট পর্যন্ত গিয়েও আটকে যায় লজ্জায়, দ্বিধায়, কিংবা অভ্রর কঠিন উপস্থিতির ভারে। অভ্র হাত বাড়াতে আয়েশা আতকে পা সরিয়ে নেয়। মাথা খারাপ নাকি তোমার? তুমি আমার পা ধরবে? দয়া করে এসব করে আমায় লজ্জায় ফেলো না। অভ্র হালকা ঠোঁট বাঁকিয়ে তাকায়। বাহ, চমৎকার ব্যবহার, সুন্দর ব্যবহার, সুন্দরীকে বেশ মানায়। আপনি আমার কথা বললেন? তাই মনে হলো বুঝি? আমি তো সুন্দরীদের কথাই বলেছি। তুমি কি নিজেকে তাদের কাতারে ভাবো? আয়েশার মেজাজ গরম হয়ে ওঠে। কিছুটা আগে পর্যন্ত যে মানুষটাকে নিয়ে বিভ্রান্তি ছিল, সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় এই লোকটা ভালো হওয়ার অভিনয়টাও ঠিক করে করতে পারে না। আমি আমার রুমে যাব, সামনে থেকে সরে দাঁড়াও। অভ্র নিরস মুখে বলে, গিয়ে তো দেখো মেয়ে। দেখাচ্ছি। আয়েশা উঠে দাঁড়াতে যায়, কিন্তু গতি পায় না। পা সেটে যায় যন্ত্রণায়। পড়ে যাওয়ার আগে অভ্র ধরে ফেলে, শক্ত হাতে আবারও বিছানায় শুইয়ে দেয়। এত জেদ দেখাচ্ছিস কেন? অভ্রনীল সরকার তোকে সাহায্য করছে। তোর তো কপাল ভালো।
তোর মতো দরকার, আমার নাই কোনো দরকার। কটাক্ষে মুখ ভ্যাংচায় আয়েশা। সে আবার জিদ করে উঠে দাঁড়াতে চায়। এবার অভ্র ধমকে উঠে, চোখে কঠোরতা, কণ্ঠে চেপে রাখা আগুন। আয়েশার পা নিজের উরুর উপর রেখে দাঁতে দাঁত চেপে বলে, আমার সামনে জিদ চলবে না। যে জিদ তুমি দেখাচ্ছ তা অভ্রর পায়ের তলায় পিষ্ট হয়ে থাকে। অভ্র ফোনটা রাখে। যত্নে আয়েশার পায়ে মলম লাগাতে শুরু করে। শক্ত আঙ্গুলে মালিশ করে দেয় গভীর মনোযোগে। হাঁটুটাও তো বেশ ছেড়ে গেছে, ওখানে আমি স্পর্শ করতে পারবো না। নিজে পারলে মলম লাগিয়ে নাও। আর শোনো, আজকে আর কারেন্ট আসবে না। আর তোমার এখানে থাকাটা সবচেয়ে যুক্তিযুক্ত। আমি ডিভানে শুয়ে পড়ছি, আশা করি এদের কোনো আপত্তি নেই। আয়েশা কিছু বলতে চায় কিন্তু গলা শুকিয়ে আসে, কথা আটকে যায় ঠোঁটে। ইদানিং কেন জানি এই লোকটার প্রতি একরকম দুর্বলতা তৈরি হচ্ছে। কিন্তু কেন? এই লোক পাহাড়ের মতো নির্দয়, অথচ ছায়ার মতো পাশে থাকে। মাটি হয়ে চাচ্ছ আর স্বপ্ন দেখা পাপ নিষিদ্ধ, কিন্তু মানুষকে কে বোঝাবে তাদের যে নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি। মধ্যরাত আকাশ থেকে এখনো টুপটাপ করে ঝরে পড়ছে বৃষ্টির নীরব বিরহ। চারিপাশ অন্ধকারে আচ্ছন্ন, কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে অল্প সময়ের জন্য আলোকিত হয় ভিজে উঠোন। দরজায় প্রচণ্ড করাঘাত করা হচ্ছে। রাশেদা তখন গভীর ঘুমে। বৃষ্টির ঠান্ডা ভাব তাকে কুঁকড়ে রেখেছে উলের চাদরের নিচে। বাইরে কি হচ্ছে সে কিছুই টের পাচ্ছে না। তার মেয়ে ও মেয়ের জামাই আজ সন্ধ্যাবেলা নিজ বাড়ি গেছে। রাশেদার স্বামী আবার দারোয়ান, আজ রাতেও নাইট ডিউটি। বাড়িতে একা রাশেদা। ধাক্কাধাক্কির আওয়াজটা যখন টানা হতে থাকে তখন ধীরে ধীরে ঘুম চোখ খুলে যায় তার। বিরক্ত ভাবনি উঠে বসে, চোখ কচলায়, হাই তোলে। ছায়ার মতো ঘরের অন্ধকারে পা টেনে টেনে এগিয়ে আসে দরজার দিকে। বৃষ্টির একঘেয়ে শব্দে তার ধৈর্য কমে আসছে। সে ক্লান্ত কণ্ঠে দরজা খুলে বলে ওঠে, এরে ভাই, কেডা গো? এত রাইতে কি চাই তোমার? দরজা খুলতেই তার সামনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। লোকটা লম্বা, সারা গায়ে গাঢ় কালো রেনকোট, মাথায় হুড তোলা, মুখ দেখা যাচ্ছে না, কেবল ভেজা কাপড় থেকে জল টপ টপ করে পড়ছে। তার উপস্থিতি ঠান্ডা বাতাসে হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সেই অচেনা মানুষটি খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আপনার একটা পার্সেল আইছে। রাশেদা একটু বিচলিত হয়। পার্সেল? কিসের পার্সেল, তাও এত রাতে? কি কি পার্সেল আনছো? মৃত্যু আনছি ম্যাডাম, পার্সেলটা নিবেন না? অবাক করা এক সকাল। গা সজাগ করা হালকা শীত আর ভেজা হাওয়ার মধ্যে চিত্রা গোসল সেরে জলপাই রঙের শাড়িটা পরে একদম অন্যরকম হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খানিকক্ষণ গভীর মনোযোগে দেখল সে। চোখে মুখে একটা প্রশান্তির ছায়া। বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে ফারাজ, গায়ে চাদর। ঘরের ভিতর এসির ঠান্ডায় শরীর জমে গেল ওর মুখখানা প্রশান্তির প্রতিমূর্তি। এই মানুষটা গরম একদমই সহ্য করতে পারে না। সামান্য গরমে অ্যালার্জি হয় শরীরে, লাল হয়ে যায় ত্বক। আজ শান্তিতে ঘুমাচ্ছে ফারাজ। চিত্রার ওকে জাগাতে মন চাইছে না। ভালোবাসার মানুষ যখন ঘুমায় তখন তা দেখেও শান্তি লাগে। ঘরের অগোছালো দশার দিকে তাকিয়ে চিত্রা একটু বিরক্ত হলেও নিজের ভিতরে স্নিগ্ধ ভালোবাসায় আবারও নরম হয়ে যায়। কাল কিশোরগঞ্জ ফিরতে হবে। এই শহর, এই বৃষ্টি, এই রঙিন দিন পেছনে ফেলে যেতে হবে। এই শহর চিত্রাকে অনেক কিছু দিয়েছে, ভালোবাসা, অনুভব আর এক নতুন জীবন। চিত্রা বারান্দায় গিয়ে দাঁড়ায়। সামনে বিস্তৃত বাগানটা চোখে পড়ে। হালকা ভেজা বাতাসে চুলগুলো ভিজে থাকে বলে তোয়ালে দিয়ে মুছে নেয় সে, কিন্তু পানি ঠিকই টুপটাপ ঝরে পড়ে। আবার চুল পেঁচিয়ে তোয়ালে জড়ায়। নিচে বাগানে বজ্র ব্যায়াম শেষে চুপচাপ বসে আছে। প্রথমে চিত্রা তাকে খেয়াল না করলেও বজ্র কিন্তু উপর থেকে তাকানো চোখ এড়ায় না। খানিক চেয়ে থেকে হঠাৎই চোখ নামিয়ে নেয় বজ্র। সেই সময় চিত্রার নজর তার উপর পড়ে। চিত্রা তাকে ডাক দিতে যায়, কিন্তু মুখ ফুটে কিছু বের হওয়ার আগে পেছন থেকে একজোড়া হাত কোমর এসে জড়ায়। পিঠে ওষ্ঠের ছোঁয়া ঠেকতেই চিত্রা শিহরণে চোখ বন্ধ করে ফেলে। ফারাজ, কেউ দেখে ফেলবে। কণ্ঠটা নরম, কিন্তু তাতে একটা স্নিগ্ধ সতর্কতা। যারা দেখবে তাদের চোখ তুলে ডোনেশন করে দেব। ফারাজের গলায় দম্ভ ছেলে মানুষই। কি সব ভয়ানক কথা যে বলেন আপনি। শুধুই কি কথা, ভয়ানক কাজগুলো কি সহাজ্ঞা এসে করে দিয়ে যায়? ধুর, সকাল সকাল একখান অশুভ নাম শোনালেন, মনটাই ভেঙে গেল। আসো একটা চুমু দিয়ে জোড়া লাগিয়ে দিই। বাপ রে, আপনার চুমুতে এত পাওয়ার। বেবি জান, আমার চুমুর শক্তি ফেভিকলের আঠার থেকেও বেশি। বিশ্বাস না হলে কাছে আসো, চুমু দিয়ে পরীক্ষা করে দেখো। এক চুমুতেই তোমার ভাঙা মন জোড়া লাগবে। চিত্রা হেসে উঠে, চোখে খেলে যায় দুরন্ত হাসির রেখা। মাইরি, এভাবে বলছেন মনে হচ্ছে ফুটপাতের কোণে বসে চুমু দিয়ে ভাঙা মন সারানোর ব্যবসা করতেন আগে। না করিনি, তবে বউ তুমি বললে শুরু করতে পারি। তোমাকে বিয়ে করার পর যাদের হৃদয় ভেঙেছে, সার্ভিস তাদের দিয়েই শুরু করব। চিত্রা কিছু বলার আগে ফারাজ তাকে নিজের দিকে টেনে নেয়। ঠোঁট চেপে শক্ত একটা চুমু দিয়ে সবটা বুলিয়ে দেয়।
সকল শব্দ মুছে যায়, শুধু থাকে স্পর্শের ভাষা। বজ্র সেই দৃশ্য দেখে মুখ ঘুরিয়ে নেয়, দুই হাত মুঠো করে ফেলে, কপালে শিরা ফুলে ওঠে, চোখের কোণায় জমানো আগুন গিলে ফেলে সে। বজ্র একটা ঢোক গিলে আওড়ায়। যে ফুলকে ধ্বংসের জন্য এত আয়োজন, সেই ফুলের মালি কিন্তু আমি। ফুল ছেঁড়াটাকে মালির মুখোমুখি হওয়ার প্রভাবটা ভুলে গেলি? ঘুম ভাঙতে অব্র বুঝতে পারল সে নিজের বিছানায়। তবে এমন কিছু একটা দেখে যার ফলে তার শরীর কেঁপে ওঠে। মুখের সামনে দুটো পা, ভ্রু কুচকে চোখ কচলে তাকাতে যেন চোখ দুটো গর্ত থেকে বেরিয়ে আসতে চায়। এটা তো আয়েশার পা। অব্র এক লাফে উঠে বসে। এই মেয়ে ঠ্যাং তোলার জায়গার এত অভাব ছিল যে আমার মুখটাই পছন্দ হলো। আয়েশা চমকে উঠল চেঁচানোর শব্দে। এলোমেলো চুল আর ভেবাচেকা মুখ নিয়ে তাকালো অভ্রর দিকে। মাথা চুলকে কোনোভাবে স্মৃতি ঝাঁকিয়ে তোলার চেষ্টা করলো। পর মুহূর্তে মুখটা বিবর্ণ হয়ে গেল। এই আমি কি সারা রাত এই লোকটার মুখের কাছে পা রেখে ঘুমিয়েছিলাম? আয়েশার মনে হঠাৎই আশঙ্কার ঢেউ। পায়ে গন্ধ ছিল নাকি? একটু শুকে দেখবো? না, অভ্রর সামনে এসব ভাবাও পাপ। ছ্যাঃ, এমন কাজের কথা লোকে জানলে তো তার সামাজিক আত্মহত্যা নিশ্চিত। নিজেকে যতটা সম্ভব গুছিয়ে নিয়ে সে প্রশ্ন ছুড়ে দিল। এই সরকারি বেটা, এখানে কেমনে কি খাটে কেন? বাজে কিছু করিসনি তো? ইউকে তো আমি চিনি। অভ্র চোখ সরু করে তাকিয়ে বলল, ভরসা তো আমারও তোকে নিয়ে নেয়। ঘুমিয়ে পড়ার পর তুই আমাকে দেখে লোভ সামলাতে পারিস নি। আহা, কোলে তুলে নিয়ে এসেছিস খাটে নিজের পাশে। আস্তাগফিরুল্লাহ। আমি তোকে কোলে তুলবো? আমারে কোন দিক থেকে তোর এই কুলুনি মনে হলো? তুলেছিস তো। আমি হালকা পাতলা ছেলে বলে এই যোগ করতে পারলে আল্লাহর কাছে বিচার দিলাম তোর যৌবনে ঠাড়া পড়বো। আমার ইজ্জতের আর কোনো দাম থাকলো না। এইসব যদি আমার ভবিষ্যৎ বউ জেনে যায় তখন আমি তার সামনে কি করে মুখ দেখাবো শালি? আয়েশা ইতিমধ্যে টেবিল থেকে টিস্যু বক্স নিয়ে একটা টিস্যু নিয়ে তার দিকে বাড়িয়ে দিল। হয়েছে, কাঁদিস না আর। চল বিয়ে করে বাচ্চা পয়দা করি। শালা, তোমার ইজ্জত তো বাঁচাতে হবে এখন। অভ্রর মন তখনও ধাক্কা খায়। মনোযোগ অন্যদিকে থাকার কারণে খেয়াল করেনি। টিস্যু দিয়ে নাক মুছে বলে, কি বললি? আবার বল, ঠিক মতো শুনি নাই। কিছু না, আসলে লজ্জা লাগছে রে অভ্র। নিজেকে লজ্জাপতি ভাবিস? তোদের মতো মেয়েরা তো নিজেকে লজ্জাপতি ভেবে লজ্জাপতি গাছেরই মানহানি করে। এখন আর আমার মতো ছেলেদের সমাজে নিরাপত্তা কথাই। তোকে আজ সালিশে তুলবো আমি। আয়েশা উঠে দাঁড়ালো, ঠোঁট বাঁকিয়ে মুখ ভ্যাংচালো। তার মন বলে ওঠে, এই সরকারকে এখনই তুলে বিয়ে করে ফেলা। এসা কমপক্ষে বাচ্চাগুলো তো একেবারে অভ্রর মতো ফকফকা পয়দা হবে। আয়েশা উঠে যেতে নিলে অভ্র পেছন থেকে তার হাত টেনে ধরে। আয়েশার হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। সে পিটপিট করে অভ্রর দিকে তাকায়। এই মা, অভ্র কি তাকে চুমুটুমু খেয়ে সকালের নাস্তা করিয়ে দিবে নাকি? আয়েশা মুখে হাত দিয়ে তাকাতে অভ্র বলে ওঠে, ডাবচন্নে তুই আমার টিস্যু বক্স রেখে তারপরে যা। আয়েশা নিজের হাতের দিকে তাকাতে দেখে টিস্যুর বক্স। ছ্যাঃ, বালের একটা কপাল। এমন সময় এইসব না হলে কি হতো না? এভাবে চললে তো শেষ পর্যন্ত পার্পেল কালারের জাদু করে এই চেংড়ি মাছকে বশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিরে সিলমায়ের জন্যে আমার টিস্যু রাখ। সকাল হতে না হতেই গোটা পাড়া সরগরম হয়ে উঠেছে। নিখোঁজ রাশেদা বেগমের খবরে এলোমেলো হয়ে গেছে আতিকুল সাহেবের জগৎ। কি করবেন, কোথায় যাবেন, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না তিনি। মেয়ে আর জামাই মাত্র গতকালই নিজ বাড়িতে ফিরে গিয়েছিল। খবর পেয়ে তড়িঘড়ি করে ফিরে এসেছে তারা। মেয়েটি কান্নায় ভেঙে পড়েছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মায়ের নাম ধরে চিৎকার করছে। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। জান্নাত আর মার্জিয়া সকাল থেকে পাশে আছে। সোহাগ বেরিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে এসেছে। তবে মাহাদি এখনো দেখা হয়নি। সর্দি জ্বর আর গলা বসে যাওয়ার কারণে সে বিছানায় শুয়ে আছে। মাথায় জলপট্টি দিচ্ছে মারিয়া। কি কইরা ঠান্ডা লাগাইছেন? মারিয়া উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলো। শরীরটা ভালো না, কথা বলতেও মন চাইতেছে না। ম্লান গলায় জবাব দিল মাহাদি। আপনার কাজকাম বুঝি না, রাতভর বাহিরে থাকেন, দিনে থাকেন ঘরে। কি শুরু করেছেন এসব? কাজই তো করি বউ, নাইট ডিউটি নিয়েছি। আগের জায়গাতেই কাম করি, তবে এবার বেতনটা বেশি, তাই আগে শিফটটা ছাইরা দিছি। বেতন দিয়ে কি হইব যদি শরীরটাই ভালো না থাকে আপনার? এই ডিউটি ছাড়েন, দরকার নাই আমার বেশি টাকার। মাহাদি দীর্ঘশ্বাস ফেললো। না রে মারিয়া, ছাড়তে পারবো না। এই কাম আমারে শিকড়ের মতো জড়াইয়া ফেলছে। তার কণ্ঠে ক্লান্তি, কথাটা যেন মাটি ফুঁড়ে বেরোনো শিকড়ের মতোই রহস্যময়। মারিয়া বোঝে না বা বোঝার ভান করে না।
সে নিচু গলায় স্বামীকে জানায়। রাশেদা খালারে খুঁজে পাওয়া যাইতেছে না। মাহাদি চোখ বন্ধ করে উত্তর দেয়, তাতে তোমার কি, হয়তো কোথাও গেছে, ফিরে আসবো। দুনিয়ার কথা ভাইবা আয়ু ফুরানোর দরকার নাই। এদিকে আসো, তোমার একটা চুম্মা দেই। কপালটা সামনের দিকে আনো তো। মারিয়া লজ্জা পায়, তার দিকে তাকিয়ে বলে, ইস, আপনার না অসুখ? নিহান আজকে চলে যাবে। এই সত্যটা সকাল থেকেই ফারিয়ার মনে বিষাদের ছায়া ফেলেছে। কেন এমন হয়? কেন এই পুরুষটাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে পারে না? এমন তো কথা ছিল না তাদের। আজ রাতেই নিহান রওনা দিবে, আর তাই দুপুরের রান্নাটা ফারিয়া নিজ হাতে করেছে। নিহানের প্রিয় খাবার বিরিয়ানি, যত্ন করে সময় নিয়ে ভালোবাসার সবটুকু মিশিয়ে সে রেঁধেছে। সহায়তা ছিল মোহনা আর নদী। রান্না শেষে মোহনা একটু বিরিয়ানি আলাদা করে রেখেছে। ফুলকালকে খেতে চেয়েছিল। মোহনার ফুলের প্রতি দুর্বলতা কাজ করে। ওর মায়াবী মুখ, শীতল দৃষ্টিতে কিছু একটা আকুতি আছে। সেই আকর্ষণে মোহনার বুক হু হু করে ওঠে। মোহনার বাচ্চা খুব পছন্দ, রোশনেরও ছিল। এখন আর নেই। মোহনা বেশিক্ষণ ভাবে না, খাবার নিয়ে ফুলের ঘরে গিয়ে দিয়ে আসে। ফিরতি পথে হঠাৎ করে দেখা হয় জুনায়েদ এলাহির সঙ্গে। মুহূর্তে গা ছমছমে অনুভব, কিন্তু লোকটা কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে তড়িঘড়ি করে বাড়ির ভেতর ঢুকে পড়ে। কি এমন হয়েছে? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? মোহনা ভাবার প্রয়োজন মনে করে না। এই বাড়ির পুরুষদের দৌড় কত দূর তার মোহনার জানা আছে। ফুলকাল চলে যাবে, থাকতে চেয়েছিল এখানে, তীব্র এক নির্ভরতা নিয়ে বলেছিল থাকতে চাই, এইখানে থাকলে শান্তি পাই। কিন্তু মোহনা কঠিন হৃদয়ে না বলেছে। এখানে থাকলে আজ না হোক কাল ও শকুনদের চোখে পড়বে। বিশেষ করে রোশানের উপস্থিতি ফুলের জন্য বিপজ্জনক। রোশান স্বামী হয়েও পুরুষত্বের খোলসে এক ভয়াল শিকারী। সে স্পর্শ করবে না, তবু শেষ করে দিবে। শুধু একটি কারণে মোহনা ফুলকে ভালোবাসে। মোহনা জীবনে যে কজনকে ভালোবেসেছে একে একে সবাইকে কেড়ে নিয়েছে রোশান। হয়তো রোশান মৃত্যুর আগ পর্যন্ত মোহনাকে শূন্য করে ছাড়বে। প্রতিবাদের কোনো অধিকার নেই মোহনাদের। সমাজ, সংস্কার, সম্পর্ক সব দোষ চাপায় মেয়েটার ঘাড়ে। মোহনার মতো মেয়েরা কেবল টিকে থাকে চুপচাপ থেকে। নিজেদের ভালোবাসাকে কফিন বন্দি করে জীবন্ত লাশ হয়ে বাঁচে। ঢাকার এই এলাহি মেনশনে মানুষজন নেই, কাজের লোকও নেই তেমন। সকালে একজন লোক আসে, প্রয়োজনীয় কাজগুলো করে আবার চলে যায়। এমনকি রান্নার কাজে সহায়তার জন্য কেউ নেই। তাতে চিত্রার কিছু যায় আসে না। তার সংসার সামলানোর দায়িত্বটাও তো তারই। কেন অন্য কেউ রান্না করবে? তার স্বামী কেন আরেকজনের হাতে রান্না খাবে? তার স্বামীর কোনো বিষয়ে কারো সঙ্গে ভাগ চলবে না। ভালোবাসা বিষয়ে চিত্রা বরাবরই হিংসুটে। ফারাজ বাহিরে গিয়েছে, সেই সুযোগে চিত্রা টুকটুক করে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ খুলে দেখে মাছ মাংসের অভাব নেই। ফারাজ ছোট মাছ খায় না, তবে দেশীয় মাছের থেকে সি ফুড তার বেশি পছন্দ। ফ্রিজে টোনা ফিশ ছিল, সেটাই বের করে ভিজিয়েছে চিত্রা। কালকের গরুর মাংসের কালা ভুনাও আছে, এগুলো বের করে গরম করে নিলেই হবে। আর কি রান্না করা যায়? চিত্রার পেছনে আয়েশা দাঁড়িয়ে আছে। গাজর খেতে খেতে সে রাতের কথা ভাবছে। আয়েশা। হ্যাঁ আপা। চিত্রা একটু হেসে বলে, তোর কি খেতে মন চাইছে বল আমায়, আমি তোকে রান্না করে খাওয়াবো। আয়েশা বিনয়ী ভঙ্গিতে জবাব দেয়, আপনি যা রান্না করবেন তাই খেয়েই নিব, আমি বাছাবাছি করি না। জমলা দাদুর খোঁজ নিয়েছিস? যে এত সম্মান দিয়ে কথা বলতে হবে না, আমি তুই সমান বয়সী। থাক্কা, ভাই শুনলে নারাজ হবে। ফারাজকে ভাই বলে ডাকিস? কিছু বলে না? সামনাসামনি দেখা হইলে অ আ দিয়া বুঝাইয়া দি, সম্বোধন করি না। কিন্তু কেন গো আপা? চিত্রা হাসে বলল, আজকে আসলে ওকে একটু ভাইয়া বলে ডাকিস তো, তাহলেই বুঝবি। আচ্ছা। মিতালির কোনো খবর আছে? কল দিয়েছিলাম, ধরে নাই। চিত্রার চিন্তায় কপালে ভাঁজ পড়ে। পরক্ষণে সে নিজেকে সামলে বলে, মেয়েটার জন্য চিন্তাও হচ্ছে আর খারাপও লাগছে। আচ্ছা, তোকে নীলুর কথা বলেছিলাম না? ওই যে মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল, ঢাকায় আসার আগের দিন ওর মা বাড়িতে এসেছিল, যে এলাহিদের বৈঠকখানায় গিয়েছিল। বৈঠকখানায় কারা ছিল? ফারাজ, অভ্র আর বজ্র বাদে সবাই ছিল। নীলুর মা সেখানে প্রবেশ করার আগেও চিন্তিত ছিলেন, ফেরার সময়ও। তবে ফেরার সময় হাতে একটা ব্যাগ ছিল, তিনি বারবার সেই ব্যাগের দিকে চাইছিলেন। নীলুর কথা জিজ্ঞেস করেন নাই? করেছি, বলো নীলুর নাকি বিয়ে হয়ে গেছে, তারাও নাকি কিশোরগঞ্জ ছেড়ে গাজীপুর চলে যাবে। আমার মাথায় হাত বুলিয়ে ছলো ছলো নয়নে কিছু একটা বলতে চেয়েও বললেন না, বিদায় নিয়ে চলে গেলেন। একটু অদ্ভুত লেগেছে। আয়েশা কোনো জবাব দেয় না, কিছু একটা চিন্তা করছে সে। চিত্রা ফ্রিজ থেকে গলদা চিংড়িও বের করেছে, ভুনা করবে বলে। আয়েশা, পেঁয়াজ দে তো। চিত্রা রাতের বাসনগুলো তখন মাজায় ব্যস্ত। এটা শেষ হলেই রান্না জোগাড় শুরু করবে। আয়েশাকে চিত্রা আবারও বলে, কিরে ভাই, দে না। আয়েশার কোনো জবাব নেই।
চিত্রা পেছনে ফিরে দেখে দাঁড়িয়ে আছে 6 ফুট লম্বা সুঠাম আত্মবিশ্বাসী পুরুষ। পরিচিত সেই ভঙ্গিমা, অলঙ্ঘনীয় ব্যক্তিত্বের অনায়াস প্রদর্শন, চোখের চাহনিতে শানিত তীক্ষ্ণ লুকানো উত্তাপময়, চোয়ালে দৃঢ়তা, ঠোঁটে রুক্ষতা, চুলগুলো নিখুঁতভাবে জেল দিয়ে পেছনে আঁচড়ানো। এক হাতে রোলেক্সের ভারী ঘড়ি, অন্য হাতটি যথারীতি নিজস্ব ভঙ্গিতে প্যান্টের পকেটে গুজে রাখা। বুকের উপর জড়ানো সাদা শার্টটা পরিপাটি আর নির্দোষ দেখালেও তার ওপর চাপানো কালো ভেস্টে ফুটে উঠেছে ক্ষমতার ঘনছায়া। ধীর পায়ে সে এগোয়, ধীরে ধীরে গা থেকে ব্লেজার খুলে টায়ার গিট আলগা করে, হাতের বোতাম খুলে কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। চিত্রার দৃষ্টি স্থির, তার চোখ আটকে আছে একটা স্পন্দন, একটা ব্যাকুলতা, যার নাম ফারাজ। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ফারাজের দিকে। কি সুশোভিত লাগছে তাকে। আপনি কখন এলেন? চিত্রার কণ্ঠে বিস্ময়। তুমি রান্নাঘরে কি করছো? রান্না করতে এসেছি। ছ্যাঃ, কি ছোট লোকই বিষয়। তুমি কি আমার বাড়ির কামলা নাকি? এখন তোমার পীড়িত করার বয়স, আবার প্রেমে ডুবে মরার বয়স, আর তুমি কিনা বাসনের জলে হাত ডুবাচ্ছ। ছোট লোক বউ। ফিরোজ ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ, দুনিয়ার সব কিছুই তো আপনার চোখে ছোট লোকই বিষয়। এখন শুনুন, এত সুদর্শন ব্যক্তিদের রান্নাঘরে মানায় না তো। তাহলে চলো রুমে গিয়ে ইটিস পিটিস করে পেট ভর্তি করি। আপনার মুখে ভালো কথা জোগায় না বুঝি। আপনি রান্নাঘর থেকে চলে যান, আমি নিজের কাজ নিজে সামলে নেব। আপনি প্রচুর বিরক্ত করছেন। তোমার বিরক্তের গোষ্ঠীর তুষ্টি। আজকে আমি রান্না করব, তাও আবার ফারাজের স্পেশাল তেল দিয়ে। রান্না খেয়ে ফিদা হয়ে মরে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় বিবিজান। চিত্রা কিছু বলে না, কেবল তাকিয়ে থাকে। ফারাজ পেঁয়াজ কাটতে শুরু করে। প্রথম পেঁয়াজের ফালি ছাঁটাই হতে না হতে চোখের কোণে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে শক্ত মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকে। সেই জল এক বিন্দু গড়ায় না। পেঁয়াজ হাতে নিয়ে সে বলে, বুঝলে বউ, দেশি জিনিসের ঝাঁঝ বেশি, তেমনি স্বাদে গন্ধেও দেশি জিনিসের তুলনা হয় না। তাই তো ঘুরে ফিরে দেশিতেই আটকে গিয়েছি। চিত্রার কণ্ঠ শুষ্ক। আপনি কি বোঝাতে চাচ্ছেন? ফারাজ এক পলক তাকিয়ে বলে, আরে পেঁয়াজের কথা বলছিলাম আর কি। বিদেশি পেঁয়াজের এমন ঝাঁঝ নেই, ওরা সারা 2 নম্বর মাল। চিত্রা চোখ টিপে বলে, পেঁয়াজ সম্পর্কে খুব অভিজ্ঞতা আছে দেখছি আপনার। ফারাজ এবার ছুরিটা থামায়, সরু চোখে তাকায়। ছুরির শানটা চিত্রার গলা শিরা বরাবর স্পর্শ করে বলে, পেঁয়াজ আমদানি রপ্তানির ব্যবসায়ী যে। ভালোবাসি গণিশো। রবিনের প্রশ্নটা নিস্তব্ধতা ভেদ করে নিশির কানে বাজে। গাড়ির জানালার বাইরে সময় গাঢ় হচ্ছে, বাতাসে ভেসে আসছে অজানা যাত্রার গন্ধ। অন্য কারো দুঃখ নিজের মতো করে অনুভব করা আর তার সুখে নিজেকে হারিয়ে ফেলা। নিশি উত্তর দেয় ধীরে, চোখ বুজে আছে তার। মাথা রবিনের কাঁধে, নিদ্রাভঙ্গ হওয়া ক্লান্ত মুখে কিছুটা প্রশান্তি। রবিনের সঙ্গে তার সম্পর্ক আজ 1 বছর ছুঁয়েছে। এই 1 বছরে বহু স্বপ্ন বোনা হয়েছে, কাটা পেরোনো হয়েছে, আর আজ সেই স্বপ্নকে বাস্তব করতে কোনো কিছু না ভেবে প্রেমিকের হাত ধরে পালিয়েছে সে। খুলনার পরিচিত গণ্ডি পেরিয়ে অজানা কোনো গন্তব্যের পথে। রবিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর নিশি সে অনেক আগে পড়ালেখা ছেড়ে দিয়েছে। কসমেটিক্সের দোকানে কাজ করে সে। আজই তার বিয়ের জন্য পাত্রপক্ষ আসার কথা ছিল। বিয়ের সাজে বসে থাকার আগে শেষবারের মতো চোখ তুলে তাকিয়েছিল আয়নায়, আর তাতেই ভেসে উঠেছিল রবিনের মুখ। সেই মুখ ছাড়া জীবনে কোনো অর্থ নেই, এই বিশ্বাসে সে পালিয়েছে। কই যাচ্ছি আমরা? নিশির কণ্ঠে ক্লান্ত জিজ্ঞাসা। কিশোরগঞ্জ, নিকলি। রবিন উত্তর দেয় নিঃসংশয় দৃঢ়তায়, ওখানে কি আছে? বন্ধুর বাড়ি, সেখানেই বিয়েটা সেরে ফেলবো। সব ঠিকঠাক কথা বলা আছে, তুমি দেখো, আমরা অনেক সুখী হব। এক মুহূর্ত নীরবতা। নিশির কণ্ঠ এবার ভারী দ্বিধাগ্রস্ত। বাড়ির কথা মনে পড়ছে, বাবার এমনিতেই বুকে ব্যথা। আমার বোধহয় পালানোটা উচিত হয়নি। রবিন এবার স্নিগ্ধ গলায় বলল, তুমি যা করেছো সেটা ঠিকই করেছো। ওরা তোমাকে জোর করে এমন একজনের হাতে তুলে দিত যার সঙ্গে তোমার যায় না। তবুও নিশির কণ্ঠ ভেসে আসে, একবার তাদের আমাদের ভালোবাসার কথাটা বলা উচিত ছিল। হয়তো তারা বুঝতো। আর যদি না বুঝতো? রবিনের চোখে ক্ষীণ সংখ্যা। তাহলে তো আমাদের শেষ আশাটুকুও থাকতো না। এখন যেটুকু আছে সেটাকেই আগলে রাখতে হবে। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে, আস্তে ধীরে। নিশি আর কথা বাড়ায় না, রবিনের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। কিন্তু সেই চোখের অন্ধকারেও ভেসে ওঠে বাবার কাশির শব্দ, মায়ের অশ্রুসজল মুখ, আর ছোট ভাইয়ের হতভম্ব দৃষ্টি। চোখের কোণে যে জল গড়িয়ে পড়ে শুধু ভয় বা অপরাধ বোধ নয়, তা ভালোবাসার বিসর্জনের আর নারীর চিরন্তন আত্মসংঘাতের এক অব্যক্ত প্রতিফলন। এই মুহূর্তে নিশি জানে না তাদের গন্তব্যে কি অপেক্ষা করছে। সে শুধু জানে ভালোবাসা বেছে নেওয়ার অপরাধে সে নিজের সবচেয়ে চেনা পৃথিবীটা হারিয়ে ফেলেছে। নীরু সকাল থেকে নিজেকে ঘরের 4 দেয়ালে গুটিয়ে নিয়েছে। দরজা বন্ধ, বাতাস থমথমে। দুপুর গড়িয়ে গেলেও তার কোনো সাড়া নেই।
বুক ফাটানো কান্নার ভেতর লুকিয়ে আছে নির্মম সত্য। এই কান্না কেবল আবেগের নয়, এর গভীরে আছে ভয়াবহ সংকোচ ও আত্মদ্বন্দ্ব। ফুফাতো ভাই পিয়াস মির্জার সঙ্গে নীরুর বিয়ের কথা চলছে। সমাজ বলছে এটাই শোভন, গ্রহণযোগ্য, কিন্তু নীরুর হৃদয়, সে কি করে তার ভাইকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে? পিয়াসকে সে কোনোদিনও এমন চোখে দেখেনি। ভালোবেসে যে একজনকে মন দিয়েছিল সেই ফারাজ ভাই তো কবেই নীরুর হাতছাড়া। তবুও মন যে তাকে ভুলতে পারছে না। নীরু চোখ বন্ধ করলে নিঃশ্বাস আটকে আসে, বুকটা চেপে ধরে অদৃশ্য শিকল। হঠাৎ দরজায় টোকা পড়ে। নীরু, দরজা খুলো। মোহনার কণ্ঠস্বর দরজার উপাস থেকে ভেসে আসে। নীরু চোখের জল মুছে নির্ভুল নিঃশব্দে দরজার দিকে তাকায়। এই নীরু, বোন না ভালো, দরজা খুলো। দরজা খুলতেই মোহনার মুখটা দেখা যায়, শান্ত সুন্দর মুখ, অথচ চোখে স্পষ্ট উদ্বেগ। ভাত খাবে না? নিচে চলো। মোহনা মৃদু কণ্ঠে বলে। না ভাবি, খিদে নেই। মোহনা ঘরে ঢুকে ধীরে খাটে বসে, তার কণ্ঠে এবার আত্মসমর্পণের সুর। তোমার ভাগ্যে নীরু, যা লেখা আছে তা কেউ মুছতে পারবে না। যার সঙ্গে জোড়া লেখা তাকেই বরণ করে নিতে হয়। আমিও একসময় ভেবেছিলাম আর একটু চেষ্টা করলে হয়তো ভালোবাসাকে আঁকড়ে রাখা যেত, কিন্তু এখন বুঝছি চাইলেই সব পাওয়া যায় না। নিয়তির রূপরেখা আমাদের হাতের বাইরে। নীরু মোহনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। মোহনার হাতের স্পর্শে নীরুর ভেতরকার যন্ত্রণা একটু নরম হয়। পিয়াস খারাপ ছেলে না নীরু, অন্তত সে পাপী নয়। তাকে বিয়ে করলেই তোমার গা থেকেও পাপীর ছায়া মুছে যাবে। এলাহি বাড়ির মেয়ে হয়েও তুমি সত্যিই ভাগ্যবান। তুমি পাপের রাজ্য থেকে পালাতে পারবে, মুক্তির স্বাদ নিতে পারবে। অথচ আমি, নদী ভাবি, আর এখন চিত্রাও, আমরা কেউ পাপী ছিলাম না, তবুও পাপীদের ছায়া জীবন কাটাতে হচ্ছে। প্রতিদিন প্রতিক্ষণ নিজেদের অজান্তেই সেই পাপের অংশ হয়ে যাচ্ছি। নীরু স্তব্ধ হয়ে যায়, তার চোখে একরাশ বিস্ময়, অনুশোচনা আর কুয়াশায় ঢাকা ভবিষ্যতের ভয়। এখনো সময় আছে নীরু। মোহনার কণ্ঠ এবার অনুরোধ মিশ্রিত দৃঢ়তায় থরে থরে কাঁপে। চলে যাও, বাঁচো। এই দুনিয়া নারীদের কাছে কেবল বেদনার নামান্তর। এখানে তাদের নেই মর্যাদা, নেই নিঃশ্বাস ফেলার অবকাশ। ফারাজ যদি সত্যিই তোমায় ভালোবাসতো, তাহলে সে তোমার কাছে থাকতো, তোমার হাত ধরতো। এখন তার সুখে থাকার মানে এই নয় যে তোমাকে কষ্টে ডুবে থাকতে হবে, তার থেকেও বেশি সুখী হতে হবে তোমাকে। ফারাজ সুখে আছে, তোমাকেও সুখ খুঁজে সুখী হতেই হবে নীরু। এই পৃথিবীতে কাঁদলে কিছু পাওয়া যায় না, সবটাই গড়ে নিতে হয়, রোড়ে নিতে হয়। নীরু চোখ মুছে নেয়, ঠোঁটে কোনো শব্দ নেই, চোখে কেবল এক অপ্রকাশ্য প্রশ্ন। নারীদের সব অভিমান, সব ভালোবাসার শেষ গন্তব্য কি তবে শুধুই আত্মবিসর্জনের মধ্য দিয়েই অন্য এক পুরুষকে বরণ করাই সীমাবদ্ধ? ফারাজ ইতিমধ্যে একটা পদ রান্না শেষ করেছে, চুলায় আরেকটি রান্না হচ্ছে, আর সবশেষে থাকবে একমাত্র চিত্রার জন্য প্রস্তুত বিশেষ মিষ্টান্ন। চিত্রা এখনো তার পাশেই দাঁড়িয়ে আপেলের কামড়ে কামড়ে রান্নার দৃশ্য দেখছে। মনে তার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই লোকটা কি জীবনে কখনো বাবুর্চি ছিল? এত নিখুঁত রান্না সে কোথায় শিখেছে? মানুষের দক্ষতার তো একটা সীমা থাকে, একটা মানুষ এত নিখুঁত কি করে হতে পারে? এই আজাইরা, রান্নাঘরে এসি নেই কেন? বিরক্তিকর ভঙ্গিতে বলে উঠল ফারাজ। চিত্রা ভ্রু কুচকে এক চিলতে ভেঙচি কাটে। কারণ এটা রান্নাঘর, আপনার বেডরুম না। ফারাজ হেসে উঠেছে। আরে বউ, দেখি পাকেছ একেবারে। এখন তো আবার বরের মুখে মুখে তর্কও করো। পাকিয়েছেন তো আপনি নিজেই। নাউজুবিল্লাহ, আমি তো আলা ভোলা মানুষ, মাছ কিভাবে উল্টে খেতে হয় সেটাও জানি না। কপট বিস্ময়ে বলে। ওরে বাবা, থাক, আমি আপনাকে মাছ উল্টে খাইয়ে দেব। চুলায় রান্না ফেলে রেখে ফারাজ চিত্রাকে টেনে নেয় নিজের খুব কাছাকাছি, চোখে দুষ্টু হাসির ছটা। শুধু মাছই খাওয়াবে? চিত্রা লাজুক হেসে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। ফারাজ ছাড়ুন, আমার রান্না পুড়ে যাবে। রান্না যাক চুলোয়, আগে উত্তর দাও আমার প্রশ্নের। না দিলে আদায় করে নেব। আপনি আদায় করতে জানেন? খুব ভালো করে। ভয় করছে কিন্তু। আরো করবে? সত্যি? মিথ্যা? চিত্রার কিছু বলার আগেই ফারাজ হঠাৎ চিত্রার কোমল দেহটাকে কোলে তুলে কিচেন টপে বসিয়ে দেয়। তার চোখে তখন কেমন একটা অমোক টান, ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁটে। সময় সেখানে থমকে দাঁড়ায়, পরশে শরীর কেঁপে ওঠে, আবেগের তরঙ্গে মুহূর্তটা ভেসে যায়, কিন্তু হঠাৎই সমস্ত আবেশ ভেঙে যায় চিত্রার আতঙ্কিত চিৎকারে। আরে রান্না! ফারাজ হুট করে ঘোর থেকে জেগে ওঠে, তড়িঘড়ি করে চুলার দিকে ছুটে যায়। মশলার গন্ধ এখন পুড়ে যাওয়া কালচে ধোঁয়ায় রূপ নিয়েছে।
আশ্চর্য, তারা তো ঠিক সামনেই ছিল, তবু এতক্ষণে কেন কেউ টের পেল না? চুলা বন্ধ করে ফারাজ এক দৃষ্টিতে পোড়া কড়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ঠোঁটে একটা নিঃশব্দ হাসি খেলে যায়। মনে মনে নিজেকেই বলে, ফারাজ, তুই নিজেরই পাতানো ফাঁদে নিজেই ধরা পড়েছিস। অভ্র বারান্দার রকিং চেয়ারে বসে আকাশের দিকে চেয়ে আছে। মেঘে ঢাকা সেই গাঢ় কালো আকাশ যেন নিজের ভেতরে গুমড়ে ওঠা নীরব দীর্ঘশ্বাস। এই শহর, এর কোলাহল, এর মানুষ সবাই কাউকে না কাউকে মনে রাখবে। কারো স্মৃতিতে হয়তো ঝরে পড়বে কিছু ভালোবাসা, কিছু কান্না, কিছু না বলা কথা। অথচ অভ্র, সে কি থাকবে কোনো স্মৃতির কোণে? গল্পের পাতায় হয়তো তার নাম থাকবে, কিন্তু জীবনের গল্প পড়ুয়া পাঠকগুলো হয়তো তাকে মনে রাখবে না। পাঠকের অন্য সব চরিত্রের জন্য চোখ ভিজবে, বুক কাঁপবে, হাহাকার উঠবে, কিন্তু কেউ কি একবারের জন্য অভ্র নীল সরকারের গল্প শুনতে চাইবে? তার হাসি মুখের আড়ালে লুকোনো অতীতকে কেউ জানতে চাইবে? আকাশের দিকে তাকিয়ে সে এক টুকরো আহত নিঃশ্বাস নিংড়ে বলে ওঠে, নিজেই বুঝি না মনের কথা, কারে বোঝাই এই ব্যাকুলতা, মন কারে মন অবাধ্যতা, কে জানে কার কিসের শূন্যতা। এই শূন্যতা কিসের? একরাশ অদৃশ্য বেদনা তাকে ছুঁয়ে যাচ্ছে রোজ, যার কোনো নাম নেই, কোনো নির্দিষ্ট কারণ নেই, তবু আছে। দিনের শেষে যখন সবাই নিজ নিজ আশ্রয়ে ফেরে, অভ্ররও খুব করে ফিরে যেতে ইচ্ছে হয় আপন আশ্রয়ে, কিন্তু সেই ভাগ্য কি তার আছে? নিজেকে সে খুঁজে পায় না কোথাও, শুধু অন্যের গল্পে, অন্যের প্রয়োজনে তার অস্তিত্ব। জীবন কেন এত স্বার্থপর, এত কষ্ট দিয়ে কেন সে প্রতিনিয়ত প্রমাণ করে দেয় অভ্রর মতো মানুষদের কেউ চায় না? রাতের কথা মনে পড়ে তার, কেমন করে যেন স্পষ্ট হতে থাকে কাল রাতের কথা। কি ভেবে যেন সে রাতে মদে ঠোঁট ছুঁয়েছিল, কারণ অভ্র নিজেই জানে না, অথচ জানে সে এসব পছন্দ করে না। তেতোর সাথে তার গলা জলে বুক ধরফর করে, তবু পান করেছিল, হয়তো ভিতরের দহনকে থামাতে, নাকি জমে থাকা কথাগুলোকে নিঃশব্দে নিঃশেষ করার চেষ্টা ছিল সেটা। রাতে নেশার ঘরে আয়েশার পায়ের পাশে গিয়ে শুয়ে পড়েছিল সে, ভুলেও কিংবা নেশায় কে জানে। অভ্র তো সিগারেটও ছয় না, কারো শরীর ছুঁয়ে থাকার জন্য তার মন কাঁদে না, আত্মনিয়ন্ত্রণে সে অভ্যস্ত, নীতির বাঁধনে বাঁধা এক মানুষ। তবু কই, কেউ তো তাকে আদর্শ পুরুষ বলল না। এই সমাজ কি শুধুই মুখোশ দেখে, নাকি তারা আদর্শের সংজ্ঞাটাই ভুলে গেছে? ভুলে যাওয়াটা স্বাভাবিক হয়তো, পাপীদের আবার আদর্শতা। বড্ড হাসি পায় অভ্রর, তবুও অভ্র চুপ থাকে। রকিং চেয়ারে দোল খেতে খেতে সে একা কথা বলে নিজের সাথে, নিজের ভেতরে হেঁটে চলে এক গভীর নিঃসঙ্গতার পথ ধরে। আসবো? দ্বিধা জড়ানো কণ্ঠে আয়েশা জিজ্ঞাসা করে। অভ্র রুমের দরজাটি হালকা খোলা। অভ্র চোখের ইশারে আয়েশাকে ভেতরে আসতে বলে। আয়েশা ধীরে পা ফেলে বারান্দায় আসে, আকাশের দিকে চেয়ে থাকে। আয়েশার চুল খোপা করে বাঁধা, গায়ের ওড়না উঠছে। পেছন থেকে অভ্র তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত স্বরে বলে ওঠে, খোলা চুলে তোমায় বেশি মানায়। আয়েশা বিস্মিত হয়ে ঘুরে দাঁড়ায়, চোখে মুখে জিজ্ঞাসা, কেউ তো কোনোদিন কিছু বলেনি, বুঝবো কি করে? অভ্র হাসে না, বরং দৃঢ় স্বরে বলে, আজ আমি বলে দিলাম কথাটা, হৃদয়ের এক কোণে তুলে রাখা, ভুলে যেও না। আয়েশা খানিকটা চমকায়। অভ্র চিরচেনা বিতর্ক প্রিয়তা আজ নিখোঁজ, গায়ের উপর ঝগড়ার অভিযোগ নেই, কটাক্ষে চিহ্নটুকু পর্যন্ত অনুপস্থিত। এই অভ্রকে এতটা শান্ত, এতটা সরল, আজ যেন কেউ তাকে ছুঁয়ে দিয়েছে ভেতর থেকে। আয়েশা অভ্রর উজ্জ্বল মুখ পানের কিছুক্ষণ দৃষ্টি নিবদ্ধ করে। ঝগড়া করো আমার সঙ্গে সরকার ভাই? এভাবে গোমরা মুখ হয়ে বসে থাকলে কি তোমাকে মানায়? অভ্র মুচকি হেসে বলে, বিকালে ঘুরতে যাবে? চলো না, দূরে অজানায় হারাই। ডাইনিং টেবিলে আগে ভাগেই বসে আছে বজ্র আর অভ্র, থালা বাসন গুছিয়ে চেয়ারে ঠেস দিয়ে অপেক্ষা করছে তারা। চিত্রা রান্নাঘর থেকে বের হয়েতেই বজ্র তার দিকে অপলক দৃষ্টিতে তাকে পর মুহূর্তে চোখ সরিয়ে ফেলে। চিত্রা কাছে গিয়ে বজ্রের প্লেটে ভাত তুলে দেয়, নরম স্বরে জিজ্ঞাসা করে, আগে মাছ দিব নাকি মাংস? বজ্র গলায় খানিকটা খোঁচা মিশিয়ে বলে, আমি মাছ খাই না, জানা নেই। চিত্রা বজ্রের কথায় ভ্রু কুঁচকে বজ্রের দিকে তাকাতেই বজ্র সংযত হয়ে বলে, ভাবি আমি মাছ খাই না, মাংস দেন। চিত্রা মাথা নাড়ে। আচ্ছা। গোসল সেরে ফারাজ আসে টেবিলের দিকে, সোজা এসে বসে পড়ে। চোখ প্রথমে পড়ে বজ্রের উপর, কোনোই পর্যন্ত হাতা গুটিয়ে রেখে বলে ওঠে, ওহে বজ্রপাত, ডু ইউ নো, নিচতলার ভাড়াটিয়াদের যে ওপরতলার ভাড়াটিয়াদের পিরিত দেখতে নেই। মুরব্বীদের নিষেধ আছে, অন্যের রোমান্স দেখে নিজের কুরকুরানি না উঠিয়ে আমাদের জন্য একটা ভাবি আনলেই তো পারো। বজ্র থম মেরে যায়, চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চায়। সকালে বারান্দায় দাঁড়ানো চিত্রা ফারাজের উপর দৃষ্টিপাত, ফারাজের নজর এড়ায়নি। বজ্র বুঝতে পারে ফারাজের নজর এড়িয়ে কিছুই হয় না, আর সেটা এখন স্পষ্ট। চিত্রা ফারাজের দিকে তাকায় অসহায় বিরক্তিতে। এই লোকটাকে সে কবে বুঝবে? চিত্রার গায়ে আকাশি রঙের কামিজ, সেও সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভেজা। ফারাজ চোখ বুলিয়ে নেয় একবারে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত, বুকের উপর হাত রেখে হালকা ব্যথা অনুভব করে বলে, বউ, তুই আমাকে না মেরে ছাড়বি না মনে হয়। চিত্রা হক চকিয়ে যায়। হায় আল্লাহ, কি বলছেন? জানি না রে বউ, তবে চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে তোর বরের খুঁত আছে 14 গুণ বেড়ে গেছে।
বজ্র এবার আর সহ্য করতে না পেরে ফারাজের দিকে তাকায়। বজ্র চুপচাপ বসে আছে, মুখে কিছু তুলছে না, শুধু হাত দিয়ে ভাতে আলতো করে ঘষে যাচ্ছে। তার চোখে কিছু একটা আছে, তীক্ষ্ণ তীব্র, তবে ফারাজের সেদিকে খেয়াল নেই। হঠাৎ অভ্র নিজের প্লেট চিত্রার দিকে বাড়িয়ে দেয়। ভাবি ভাবি হেব্বি ক্ষুধা লাগছে, জলদি দেন আর তৃপ্তি করে খাই। চিত্রা হেসে জবাব দেয়, খাবার তো আপনাদের জন্যই রাধা, সবাই মিলে তৃপ্তি করে খেলেই তো আমি খুশি। মুহূর্তে ফারাজ অভ্রকে উদ্দেশ্য করে বলে, হপ কুদ্দুসের বাপ, সব খাবার সবার জন্য না, সব খাবার সবাই খেলে পেট ছুঁটে। আমার খাবারের উপর যে নজর দিবে তার পেছন দিয়ে মান্দার গাছে ঢুকাবো। অভ্রর গলায় খাবার আটকে যায়, কাশতে কাশতে সে চুপ করে যায়। চিত্রা বিরক্ত চোখে ফারাজের দিকে তাকায়। সবসময় ওনার সঙ্গে কেন এমন করেন? তুমি মাথা মোটা আবুলের নাতনি, খাওয়া শেষে রুমে যেও, কোন খাবার কাকে খাওয়াতে হবে তার ক্লাস নিব আজকে। ফারাজ গম্ভীর গলায় জবাব দেয়, সোহাগের আজ ভীষণ খারাপ লাগছে। জান্নাতের সঙ্গে সে আর কতটা অবিচার করবে? মেয়েটা এক বুক বিশ্বাস আর স্বপ্ন নিয়ে তার জীবনে এসেছে, অথচ সে তাকে অবহেলায় ফেলে রেখেছে। এটা কি ঠিক হচ্ছে? বারবার নিজের ভিতরে প্রশ্ন জাগে, কিন্তু কোনো উত্তর মেলে না। মনের ঘরে জান্নাতের জন্যে জায়গা হয়তো আর এই ইহকালে হবে না, সে বিশ্বাস জন্মে গেছে। পরকালের হিসাব পরে হবে, এখন এই জীবনটাই তো বোঝা। সোহাগের একটা দোকান আছে, বলতে গেলে সেটা তার বাবার পুরনো দোকান। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে দোকানে বসতো সে। বাবার আকস্মিক দুর্ঘটনার পর থেকেই দোকানটা সোহাগ সামলায়। মাহাদি কখনো এতে আপত্তি করেনি, কিন্তু ইদানিং মাহাদির ব্যবহার পাল্টে গেছে। একসময় যে ভাই সোহাগকে না খাইয়ে একা খেত না, সেই মাহাদি এখন কেমন অচেনা হয়ে গেছে। আসলে অভাব মানুষকে বদলে দেয়। হাসপাতাল থেকে ফোন এসেছে, বলা হয়েছে বাবা আগের চেয়ে সুস্থ। সোহাগ ঠিক করেছে পুরো পরিবারকে নিয়ে যাবে দেখতে, কিন্তু মায়ের তেমন আগ্রহ নেই। এমনকি বাবার প্রতি এক ধরনের বিরক্তি, অবহেলায় স্পষ্ট হয়ে উঠেছে। এসব ভাবলে সোহাগের মনটা ভার হয়ে আসে। মায়ের ব্যবহারে অনেকেই প্রশ্ন তুলে, কিন্তু সোহাগ জানে কঠোরতায় রুক্ষতা জন্মেছে অভাবের ধারাবাহিক আঘাতে। বাবার দুর্ঘটনার পর চিকিৎসার কারণে মা নিজের সব গহনা বিক্রি করে দেয়, যতটুকু জমি ছিল তাও হাতছাড়া হয়েছে। চিকিৎসায় তো কোনো ফল পাওয়াই গেল না, উল্টো দিনকে দিন ঋণের বোঝা বাড়তে থাকলো। ঋণ শোধ করতে মা সেলাইয়ের কাজ ধরেছিলেন। কত মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে তাকে। সেই সব স্মৃতি আজও সোহাগের মনে দগদগে ঘায়ের মতো জ্বলতে থাকে। সে অসহায় দিনগুলো, মরিচ চটকে পান্তা খাওয়ার রাতগুলো আজও তার বুক কেঁপে উঠায়। তবুও ভুল হয়েছে, চিত্রার সঙ্গে অন্যায় করেছে মা, কিন্তু চিত্রার প্রতি অন্যায় যে তার জীবনের একমাত্র অন্যায় নয়। সোহাগের জীবনেও তো বহু অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সে কথা তো কেউ ভাবে না। সেই সব ভাবনা মাথায় নিয়ে সোহাগ এসে দাঁড়ায় জান্নাতের দরজায়। ভেতরে মারিয়া কাঁথা সেলাই করছিল। সোহাগকে দেখে মাথায় ওড়না টেনে নেয়, ভেতরে আসতে বলে। ঘরে ঢুকে সোহাগের নাকে পচা স্যাঁতস্যাঁতে গন্ধ লাগে। বৃষ্টির পানি হয়তো কোথাও জমে আছে, দেয়ালের প্লাস্টার উঠে গেছে। সোহাগ বিছানায় বসে জিজ্ঞাসা করে, ভাবি, ভাই কই? কাজে গেছে। ইদানিং রাতে তেমন দেখা যায় না, কি কাজ করে? আগে তো সন্ধ্যা হলেই ফিরতো। আগেরটা ছেড়ে দিছে, এখন নাইট ডিউটি করে। ও, ভাই তো বললো না কিছু। হয়তো বলার সময় পাইনি। সোহাগ হালকা গলায় বলে, বাজারে যাব ভাবি, আপনি ঠিক আছেন তো? কেমন যেন অসুস্থ দেখাচ্ছে, কিছু খাবেন? আনবো? মারিয়া দীর্ঘশ্বাস ফেলে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না, খাওয়ার পরপরই বমি আসে, মাথা ধরে থাকে, কিছুই ভালো লাগে না। মাহাদিকে কিছু জানায়নি, চিন্তা করবে বলে। না ভাই, ঠিক আছি। সোহাগ সন্দেহ করে, মনে তো হয় না। আমরা যখন হাসপাতালে যাব বাবারে দেখতে, তখন আপনার একটা চেক আপ করাবো। ভাই, এসবের হাতে টাকা থাকলে জান্নাতরে কোথাও ঘুরতে নিয়ে যেও। এটার বয়স কম, এই সময়টা তো তার ঘোরাঘুরি, সারাদিন ঘরে বসে থাকে, মন কেমন করে না? সোহাগ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, আচ্ছা, তবে আপনার বাহানা আর চলবে না, ডাক্তার দেখাতে হবেই। রাতে কল দিয়েছিলাম ধরনি কেন? চুনা পাখি, কুদ্দুসকে জন্ম না দেয়া পিতা। ফারাজ ভাত চিবোতে চিবোতে বলল। অভ্র ঠিক তখনই মাছের একটা টুকরো মুখে তুলেছিল। কথাটা শোনা মাত্রই কাশিতে গলা ধরে যায়, গলায় মাছ আটকে যায়, চোখ মুখ লাল হয়ে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা আয়েশা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দেয়। রাতের ঘটনাটা তা সে কি করে ফারাজ ভাইকে জানাবে? কোনোভাবেই না। এখনও তো ইজ্জত বলে একটা শব্দ সমাজে টিকে আছে, এভাবে সেটাকে ডুবিয়ে দেওয়া যাবে না। ফারাজ চোখ শুরু করে বলে, আসতে গেল কি এমন অকাজ করেছো রাতে যে নাম নিতেই গলায় মাছ আটকে গিয়েছে? অভ্র হেঁচকি সামলে বলে, আরে না ভাই, ঘুমিয়ে পড়েছিলাম আগে। আয়েশা লজ্জা আর ভয়ে চুপ করে থাকে। ওর কণ্ঠে কোনো শব্দ নেই, মুখটা আরো নিচু। বজ্র কিছুতে এসব পাত্তা দিচ্ছে না, সে খাওয়ায় ব্যস্ত। যদি পারতো কানে তুলা গুজে ফেলতো, যেন কোনো কিছুরই শব্দ না শুনতে হয়। ফারাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে জিজ্ঞাসা করে, সত্যি? হ্যাঁ হ্যাঁ। না। ফারাজ ঠান্ডা গলায় বলে, মেয়ে কোলে নিয়ে রুমে ঢুকেছো, ভালো ঘুম তো হওয়ারই কথা, তাই না?
অভ্রর হেঁচকি আবার উঠে, মাথায় হাত রাখে। সে কেন ভুলে যায় ফারাজের নজর বাজ পাখির মতো। তার সামনে মিথ্যা বলা মানেই নিজেই নিজের কবর খোঁড়া। নিশ্চয়ই গার্ডের মুখে কিংবা ক্যামেরার ফুটেজে ফারাজ সব দেখেছে। খাওয়া শেষে ফারাজ আয়েশাকে ইশারায় ফ্রিজ থেকে ডেজার্ট আনতে বলে। সেটা তার নিজের হাতে বানানো, শুধু চিত্রার জন্য। ডেজার্টের রং, গন্ধ সবই লোভনীয়। চিত্রার যদিও মিষ্টি পছন্দ নয়, তবুও দেখে তার খেতে ইচ্ছা করে। এত যত্নে বানানো, এত আকর্ষণীয়, যেন চিত্রার নাম ধরে ডাকছে। এদিকে বজ্র খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেছে। ঘুম তার প্রয়োজন। আয়েশা ফ্রিজ থেকে কাচের বাটিতে রাখা ডেজার্ট নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ওর ঝুলন্ত ওড়না পায়ের নিচে পড়ে যায়। সে হোঁচট খেয়ে সোজা মাটিতে মুখ থুবড়ে পড়ে। বাটি ভর্তি ডেজার্ট মেঝেতে ছড়িয়ে পড়ে, কাজ চূর্ণ হয়ে যায়। চিত্রা দৌড়ে গিয়ে আয়েশাকে ধরে তোলে। মুখে চিন্তার ছাপ, চোখে উদ্বেগ। আয়েশা ভয় করছে। এই ডেজার্ট ফারাজের যত্ন নিয়ে বানিয়েছিল, সে তো সব নষ্ট করে দিল। এখন কি হবে তার? ফারাজ কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টিতে জমে থাকা ক্রোধ মেঝেতে ছড়িয়ে পড়া ডেজার্টের দিকে ধেয়ে যায়। চোয়াল শক্ত হয়। কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপে, কিন্তু চিত্রার উদ্বিগ্ন মুখটা চোখে পড়তে শব্দগুলো থেমে যায়। গভীর নিঃশ্বাস ফেলে সে কিছু না বলে নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার সময় অভ্রকে বলে যায়, রুমে আয় জলদি। লঞ্চের সংকীর্ণ কেবিনের ভেতরে নিঃশ্বাস পড়ে আছে জোহান। বিকেলের রোদ জানালার ফাঁক গলে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। ঘরের বাতাস ভারী। হঠাৎ দরজায় একের পর এক জোরালো করাঘাত। বিরক্তির রেখা গাঢ় হয়ে উঠল জোহানের কপালে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। পেশিবহুল বুক খোলা গায়ে ঘাম টলটল করছে। দরজার চেন খুলে যখন বাইরে তাকালো, তার চোখে তখনও রাতের হিংস্র ছায়া ভাসছে। রাতের কিছু খণ্ডচিত্র তার মনে ফিরে ফিরে আসছে, কিন্তু সম্পূর্ণ নয়। মনে পড়ছে মিতালির আর্তনাদের কথা। তার অর্ধনগ্ন শরীরের উপর চেপে ধরা লোহাটার তাপে মেয়েটার চামড়া ফুটে উঠেছিল। ছটফট করতে থাকা সেই শরীর। আত্মচিৎকার জোহানের চোখে বিকৃত সুখের চিত্রপট হয়ে এখনও গেঁথে আছে। জোহানের চিত্রার কথা মনে পড়ে। প্রতিটা রাতে স্বপ্নে সে চিত্রাকে দেখে। ফারাজকে সরিয়ে দিতে হবে, এই বিশ্বাস নিয়ে দিন কাটাচ্ছে সে। চিত্রাকে শুধু ভোগ নয়, তাকে ভালোবাসবে সে। আবার সেই ভালোবাসার মোড়কে ভয়াবহ শাস্তিও দিবে। আচ্ছা, চিত্রার দুধে আলতা ফর্সা শরীরে আঘাত করলে সে ব্যথায় এসে কি চিৎকার করে উঠবে? গায়ে বসে যাওয়া দাগে তাকে কেমন লাগবে? ভাবতে ভাবতে জোহান দরজা খুলে দেয়। তার রুক্ষ এলোমেলো চুলগুলো কপালের সামনে পড়ে আছে। হাত বুলিয়ে চুল ঠিক করে নেয় সে। এক কাপ চায়ের দরকার। শরীর ভীষণ ব্যথা করছে। জোহান দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আধা বোঝা চোখে প্রশ্ন ছুড়ে দেয়। কি রে, কি চাই? ছেলেটা কাঁধ নুইয়ে বলল, ভাই আপনারে শিগগির ডাকছে। কোন ভাই? জোহান গলায় তীক্ষ্ণতা আনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।